হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন যদি আগে থেকেই ফাঁস করে দিই তাহলে কেমন হতো বলো তো? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হয়তো অনেক ভালো লাগতো। তো সেই কাজটা করা কি এতই সহজ? উত্তর হচ্ছে না। এক্ষেত্রে তোমাদেরকে কঠোরতম পরিশ্রম করতে হবে হিসাব বিজ্ঞান প্রশ্ন যদি আগে থেকেই তোমার হাতে পেতে চাও। এবং এই কাজটা করতে গেলে তোমাকে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, সেখান থেকে প্রশ্নের প্যাটার্ন ধরতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ। তোমাদের হয়ে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যত এমসিকিউ আছে সব এমসিকিউ অ্যানালাইসিস করে, যত এমসিকিউ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সব এমসিকিউ আমি বাছাই করে ফেলেছি। আজকের ক্লাসে তোমাদেরকে এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সব এমসিকিউ সলভ করে দিব খুবই সহজভাবে, পানির মতো বলা যায়। এবং প্রয়োজনে তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমার সাথে সাথে সলভ করে ফেলা, পিডিএফ দেখে আবারও প্র্যাকটিস করা। ইনশাল্লাহ তুমি তোমার বোর্ড পরীক্ষার আগেই তোমার হাতে তোমার এমসিকিউ পেয়ে যাচ্ছ এবং পরীক্ষা দিয়ে এসে বলবা, ভাইয়া যা করাইছিলেন হুবহু কমন পেয়েছি, একেবারে যা করিয়েছেন তাই। তো আমরা আর দেরি না করে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সব দেখব একেবারে পানির মতো সহজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁস হওয়ার মতো এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করে দিই। চলো। তো প্রথমে 1 নং এমসিকিউতে কি আছে দেখো। বলছে দ্রব্যমূল্য বা জীবনযাত্রায় ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে কর্মীদের অতিরিক্ত অর্থ বা সুবিধা প্রদান করলে তাকে কি বলে? তাহলে আমাদের জীবনযাত্রার ব্যয় কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তুমি যাই কিনতে যাও না কেন বাজারে, বা তোমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, খাতা কলমগুলো আছে, এগুলোরও কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তো এই যে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, পাশাপাশি দাম বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য যারা চাকুরিজীবী আছে, যারা জব করে, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, তাদেরকে কি করা হয়? অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। তো এই সুবিধার নাম কি? এই অতিরিক্ত অর্থ বা সুবিধার নাম কি সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটার নাম হচ্ছে, তোমরা অপশনে দেখতে পাচ্ছ, মূল্যস্ফীতি ভাতা, দৈনিক ভাতা, মহার্ঘ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি। অনেকের কাছেই মনে হতে পারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আমরা মূল্যস্ফীতি বলি, তাহলে এটার ভাতা মনে হবে মূল্যস্ফীতি ভাতা। উত্তর হচ্ছে না, এটাকে বলা হয় মহার্ঘ ভাতা। এটাকে কি বলা হয়? মহার্ঘ ভাতা। এটাকে কি বলা হয়? মহার্ঘ ভাতা। দুয়ে যদি যাই আমরা, দুয়ে বলছে তরল অনুপাত। তরল অনুপাতের আর কি নাম আছে? তরল অনুপাতের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চেয়েছে। কি কি বৈশিষ্ট্য? 3টা দেওয়া আছে, এই 3টা থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন এই যে তরল অনুপাতের আর কি কি নাম আছে তোমরা একটু বলো তো। অ্যাসিড টেস্ট অনুপাত। কি নাম আছে? এটি অ্যাসিড টেস্ট অনুপাত। তারপরে কি নাম আছে? কুইক অনুপাত বা কুইক রেশিও। তো এই নামগুলো সব মনে রাখবা। অথবা কি আছে? তড়িৎ অনুপাত। তড়িৎ, তরল, কুইক, অ্যাসিড টেস্ট একই কথা। এবং এই অনুপাতটা কি করে আমরা আর্থিক বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের অধ্যায়ে করেছি। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বোথ এমসিকিউ এবং সিকিউ এর জন্য। তো এখান থেকে প্রশ্ন আসবে। তো দেখো, তরল অনুপাত কি নির্দেশ করে তোমরা সবাই জানো। এবং আরো একটি অতিরিক্ত তথ্য হচ্ছে, এই তরল বা তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে আমাদের 1:1। এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি কারণ এই তথ্য থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাদেরকে বলতে পারে যে আদর্শ মান কত তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত বা কুইক অনুপাতের আদর্শ মান কত, তখন কিন্তু তোমাকে বলতে হবে 1:1। এবং এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। কি করে? তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। এখন দেখো, এখানে তারল্য নির্দেশ করে। প্রথম কথা হচ্ছে, যেহেতু তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা এটা নির্দেশ করে, তাহলে তারল্য আসবেই। তাহলে তারল্য মানেই হচ্ছে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা বা চাওয়ার সাথে সাথেই অর্থ প্রদানের ক্ষমতা। তাহলে এই 1 নং ঠিক আছে। সচ্ছলতা নির্দেশ করে, এটা অবশ্যই কোম্পানির তাৎক্ষণিক সচ্ছলতা নির্দেশ করে, যেহেতু তারল্য বা দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে এটা। এবার দেখো, উপার্জন ক্ষমতা নির্দেশের অনুপাত হচ্ছে আমাদের নিট মুনাফার হার, মোট মুনাফার হার, ইপিএস বা আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়, এইগুলো। তাহলে এইটা আমাদের তরল অনুপাতের মধ্যে যাচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরপরে 3-এ আসো, এফওবি ডেস্টিনেশন দ্বারা নিচের কোনটি বোঝায়? তাহলে তোমাদেরকে জানতে হবে এই প্রশ্নের জন্য এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। এরপরে জানতে হবে 2টা শর্ত আছে। এফওবির শর্ত হচ্ছে 2টা। এই শর্ত 2টা কি কি জানতে হবে তোমাদেরকে। তো এই শর্ত 2টা মূলত হচ্ছে, একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন আর একটা হচ্ছে শিপিং পয়েন্ট। এখন শিপিং পয়েন্ট মানে কি? শিপিং পয়েন্ট মানে হচ্ছে বিক্রেতা
তার যখন পণ্য পরিবহন করে বা পণ্য ক্রেতার কাছে পরিবহনের জন্য পাঠায় তখন তার দায়িত্ব শেষ, অর্থাৎ পণ্যের পরিবহন ব্যয় ক্রেতা বহন করবে। আর আমাদের কাছে জানতে চেয়েছে ডেস্টিনেশন। এখন ডেস্টিনেশন মানে হচ্ছে পণ্যের ব্যয় হচ্ছে বিক্রেতা বহন করবে, অর্থাৎ ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় দায় দায়িত্ব কার? বিক্রেতার। অর্থাৎ এই ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। অর্থাৎ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যাবতীয় দায় বিক্রেতার। যাবতীয় দায় বা খরচ কার? বিক্রেতার। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা দ্বারা বুঝতে পারি যে এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে পণ্যের বহন খরচ বা পরিবহন খরচ হচ্ছে বিক্রেতা বহন করবে। তো দেখো এখানে বলছে পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে। ওকে, অ্যান্সার হচ্ছে বিক্রেতা বহন করবে। তাহলে একেই বা এতেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, আমাদের অন্যান্যগুলো পড়া লাগছে না। ক্রেতা বহন করবে তো হবেই না। তারপর হচ্ছে বিমা খরচের শর্ত না, এফওবি কোনো বিমা খরচের শর্ত না। পণ্যের বহন খরচ ক্রেতা বা বিক্রেতা যে কোনো জন বহন করবে, এটা হতেই পারে না, কারণ যে কোনো একজনকে বহন করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। 4-এ যাব আমরা। উদ্দীপক পড়তে বলেছে, 4 ও 5 নং প্রশ্নের অ্যান্সার করতে বলছে। তাহলে দেখো আমাদের আগে প্রশ্নটা আমরা একটু দেখে নিই। বলছে আদায়কৃত মূলধন কত? আদায়কৃত মূলধন কত? তাহলে দেখো আমরা একটু পড়ি। অনুমোদিত মূলধন হচ্ছে 50 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। তাহলে অনুমোদিত মূলধন সাধারণত লিখিত থাকে, এটা হচ্ছে আমাদের তেমন কোনো কাজে লাগে না। কিন্তু এই যে কত টাকা মূল্য, প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ সমাধানে এই জিনিসটা লাগবে। এরপর দেখো কোম্পানি উহার 80% শেয়ার 10% অবহারে ইস্যু করে। তাহলে এই যে অনুমোদিত মূলধন হচ্ছে 50 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন কত? 50 লক্ষ টাকা, যার থেকে ইস্যু করতে চায় কত? 80%। তাহলে কোম্পানির অনুমোদিত মূলধন ছিল 50 লক্ষ টাকা, তাহলে সেইটার 80%, তাহলে 50 লক্ষ টাকার 80% হচ্ছে আমাদের কত? 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা শেয়ার 10% অবহারে। এখন এই যে 10% অবহার বের করো তো, তাহলে প্রতিটি যদি 10 টাকা হয়, প্রতিটি শেয়ারের অবহার মূল্য কত? অবহারের পর মূল্য কত বা শেয়ার অবহার কত? 10 টাকার 10%, তাহলে 10 গুণ 10%, তাহলে কত হয়? 1 টাকা। তাহলে অবহারের পরিমাণ 1 টাকা। তার মানে আমরা বুঝতেছি 9 টাকা তারা পাইছে, 1 টাকা অবহার দিছে, আর 10 টাকা হচ্ছে শেয়ারের প্রকৃত মূল্য। ওকে, এরপরে বলছে কোম্পানি 3,80,000 শেয়ারের আবেদন পায়। তাহলে সে বিক্রি করতে চাইছিল 40 লক্ষ টাকা বা 4 লক্ষ শেয়ার, কিন্তু সে আবেদন পেয়েছে কত? 3,80,000 শেয়ারের আবেদন পেয়েছে। তাহলে 3,80,000 শেয়ারের আবেদন পেয়েছে এবং শেয়ারগুলো যথারীতি বন্টন করে। তার আদায়কৃত মূলধন কত? তাহলে সে বিক্রি করছে বা আবেদন পেয়েছে হচ্ছে 3,80,000, এর বেশি তো সে বিক্রি করতে পারে নাই, তাহলে আদায়কৃত মূলধন এর বেশি হওয়া সম্ভব না। এখন মনে রাখবা যে আদায়কৃত মূলধন সবসময় শেয়ারের লিখিত মূল্যে হয়। কোন মূল্যে হয়? লিখিত মূল্যে হয়। লিখিত মূল্যে হয়। এখন এখানে লিখিত মূল্য কত? 10 টাকা। শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা। এই লিখিত মূল্য কত? 10 টাকা। ওকে, তাহলে লিখিত মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে আমরা কত শেয়ার বিক্রি করছি বা আবেদন পেয়েছি যেগুলো বন্টন করছি? 3,80,000 শেয়ার। 3,80,000 শেয়ার, সেই শেয়ার সংখ্যা দিব এবং গুণ দিব কি? লিখিত মূল্য। তাহলে আমাদের আদায়কৃত মূলধনের সূত্র আমরা কি পেলাম? শেয়ার সংখ্যা বা বিক্রয়কৃত বা ইস্যুকৃত শেয়ার সংখ্যা গুণ হচ্ছে লিখিত মূল্য। গুণ কি? লিখিত মূল্য। তাহলে আমাদের শেয়ার সংখ্যা 3,80,000, লিখিত মূল্য 10 টাকা, তাহলে 38 লক্ষ টাকা। তাহলে অ্যান্সার কত হবে? 38 লক্ষ টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে 38 লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অপশন ডিতে দেখতে পাচ্ছি আমরা। তাহলে অ্যান্সার কত? 38 লক্ষ টাকা। এরপরে 5-এ চলে যাই আমরা। এক্ষেত্রে কোম্পানির অলিক সম্পদের পরিমাণ কত? দেখো কিভাবে টেকনিক্যাল প্রশ্ন করছে তোমাদেরকে একটু কনফিউজ করে দেওয়ার জন্য। অলিক সম্পদ কি? অলিক সম্পদ হচ্ছে যেগুলো হচ্ছে ভুয়া সম্পদ বা প্রকৃত সম্পদ নয়। তাহলে তার ভিতর কি ছিল? শেয়ার দালালের দস্তুরি ছিল। আমরা যখন আর্থিক বিবরণী করেছি তখন কিন্তু দেখেছি শেয়ার দালালের দস্তুরি, শেয়ার অবহার, তারপরে কি ঋণপত্রের অবহার, এগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ। তাহলে এইখানে দেখো শেয়ার অবহারের কথা বলছে, তাহলে অলিক সম্পদটা হচ্ছে ওই শেয়ার অবহার। আমরা যেটা অবহার কিন্তু প্রত্যেকটা শেয়ারে 1 টাকা করে ইতিমধ্যে উদ্দীপক পড়ে বের করে ফেলছি। তাহলে শেয়ার প্রতি অবহার কয় টাকা? 1 টাকা। কয়টা শেয়ার বিক্রি করছে? 3,80,000 শেয়ার। তাহলে আমরা অলিক সম্পদ বা শেয়ার অবহার কত পাচ্ছি? অলিক সম্পদের মধ্যে একটা হচ্ছে আমাদের শেয়ার অবহার, সেটাই হচ্ছে অলিক সম্পদ। তাহলে শেয়ার অবহার পাচ্ছি 3,80,000 শেয়ারে, 3,80,000 শেয়ার বিক্রি করছি। তাহলে 3,80,000 শেয়ারে 1 টাকা করে। কয় টাকা করে? 1 টাকা করে। তাহলে আমাদের মোট শেয়ার অবহার আসে 3,80,000, 3,80,000 টাকা। ওকে, তাহলে অ্যান্সারও হবে 3,80,000 টাকা। তাহলে অলিক সম্পদ হচ্ছে শেয়ার অবহার। এই প্রশ্নে শেয়ার অবহার হচ্ছে 3,80,000 টাকা। তাহলে 5 শেষ। 6-এ আসো। ভ্যাট সহ পণ্য ক্রয় 83,000 টাকা। কত টাকা? 83,000 টাকা। অলিখিত ক্রয় মানে যে ক্রয় এখনো লিখিত হয়নি বা আমাদের যে বইয়ে উঠানো হয়নি, তাহলে অলিখিত ক্রয় হচ্ছে 2,000 টাকা।
ক্রয় ফেরত হচ্ছে 4,500 টাকা, 15% হারে ক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে বলছে বা ক্রয় ভ্যাট বের করতে বলছে। তাহলে আমাদের ক্রয় ভ্যাট বের করার আগে আমাদেরকে নিট ক্রয় বের করতে হবে। কি বের করতে হবে? নিট ক্রয়। তাহলে দেখো নিট ক্রয় কত হচ্ছে, আমাদের ভ্যাট সহ পণ্য ক্রয় করছিলাম আমরা 83,000, কত? 83,000। ওকে, এর সাথে কি করতে পারি আমরা? অলিখিত ক্রয় 2,000 যোগ করতে পারি, প্লাস এবং হচ্ছে ক্রয় ফেরত 4,500 কি হবে, যেহেতু ফেরত দিছি 4,500 বাদ যাবে, তাহলে 4,500 আমরা মাইনাস করে দিব। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে 83,000-এর সাথে যদি 2,000 যোগ করো 85,000, সেখান থেকে 4,500 বাদ দিলে 80,500 হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে 80,500 কি আমরা পেলাম? নিট ক্রয় পেয়ে গেছি। এখন এই যে নিট ক্রয়, এই নিট ক্রয়ের উপর আমাদেরকে ভ্যাট ধরতে হবে 15%। তাহলে আমরা ভ্যাট কিভাবে বের করব? ভ্যাটের ফর্মুলা দেখো, ভ্যাট হচ্ছে নিট ক্রয় গুণ 15/115। 15/115 কেন? 15% হচ্ছে ভ্যাট, আর নিচে হচ্ছে আমাদের 100 থাকে, এর সাথে ভ্যাটের হারটা আমরা যোগ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 100 যোগ 15 অথবা 115 একবারে লিখতে পারো। ওকে, তাহলে আমরা কি লিখবো? নিট ক্রয় ইন্টু 15/115। আমি একটু নিচে লিখি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। তাহলে ভ্যাটের সূত্র কি? নিট ক্রয় গুণ উপরে 15, যেহেতু 15% বলছে তাহলে 15, এবং নিচে কি করবো? 100 যোগ 15। ওকে, এখন নিট ক্রয় কত বের করছো? 80,500। কত বের করছো? 80,500। ওকে, ইন্টু উপরে 15, নিচে 115। এখন এইটাকে যদি তোমরা কত দিয়ে? 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3/23 আসে। কেউ যদি 15/115 না লিখে 3/23 লিখতে পারো। কি লিখতে পারো? 3/23 লিখতে পারো। এরপরে কি করতে পারো? এই 80,500-কে 3 দিয়ে গুণ করতে পারো এবং 23 দিয়ে ভাগ করতে পারো, অথবা ক্যালকুলেটরে করলে তোমরা কি করবা? 80,500 গুণ 15/115। এখন দেখো, আমরা যদি সহজে করতে চাই তাহলে এই 23 দিয়ে 805টা কিন্তু কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে 35, সম্ভবত 35, হ্যাঁ 35 হওয়ার কথা। ওকে, তারপরে কি হবে? 3500-কে যদি তোমরা 3 দিয়ে গুণ করো তাহলে 10,500। ওকে, তাহলে 10,500 হচ্ছে আমাদের ভ্যাটের পরিমাণ। ক্রয় ভ্যাটের পরিমাণ কত? 10,500। তাহলে 10,500 হচ্ছে আমাদের অ্যান্সার। 10,500 হচ্ছে আমাদের কি? অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। খুবই সহজভাবে, একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা এমসিকিউ মনোযোগ দিয়ে খাতায় করবা, প্রয়োজনে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখে আবারও খাতায় করবা, এবং তুমি তোমার বোর্ড পরীক্ষায় নিশ্চিত এই প্রশ্নগুলো আসলে তোমার যেন একটা মার্কও মিস না হয়, এবং আসবে ইনশাল্লাহ, গ্যারান্টি দিচ্ছি। ওকে, এরপরে সাথে আসো, দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে কি জানা যায়? দেনাদার আবর্তনের মাধ্যমে কি জানা যায়? ওকে, দেনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? দেনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? এটা আগে বোঝো। দেনাদার আবর্তন ইকুয়াল টু হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ, অর্থাৎ আমাদের মজুদ পণ্য কতবার আবর্তন হয়? বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ হচ্ছে আমাদের মজুদ আবর্তন। দুঃখিত, দেনাদার আবর্তন হচ্ছে আমাদের কি? দেনাদার আবর্তন হচ্ছে আমাদের বাকিতে বিক্রয়। আমরা যদি যাই, দেনাদার আবর্তনের সূত্র কি? দেনাদার আবর্তন সমান সমান যদি তোমরা লেখো নিট বাকিতে বিক্রয়, কি লিখতে পারো? নিট বাকিতে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার বা প্রাপ্য হিসাব। এটা হচ্ছে আমাদের দেনাদার আবর্তন অনুপাতের সূত্র, তাই তো? এখন দেখো, আমরা বাকিতে বিক্রয় করছি কত টাকা, এবং আমাদের দেনাদার কতদিনের মধ্যে পরিশোধ করতেছে, এটা জানা যায় কিসের মাধ্যমে? দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে। অর্থাৎ 1 বছরে কতবার তোমার দেনাদার তোমাকে টাকা পরিশোধ করতেছে, এইটা আমরা জানতে পারি দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে। এখন অপশনগুলো আমরা একটু দেখি। মুনাফা অর্জন ক্ষমতা প্রকাশ করে নিট মুনাফার হার, মোট মুনাফার হার, শেয়ার প্রতি আয়, এগুলো। এরপর দেখো প্রাপ্য হিসাবের আরেক নাম কি? দেনাদার হতে অর্থ আদায়ের ক্ষমতা, যেটা কে করে? দেনাদার আবর্তন অনুপাত করে। আর চলতি দায় পরিশোধ ক্ষমতা হচ্ছে চলতি অনুপাত, স্বল্পকালীন সচ্ছলতা হচ্ছে আমাদের কি? তারল্য অনুপাত, এরা করে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বি। আমাদের অ্যান্সার কি? বি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত? বি। 8-এ আসো, অলিক সম্পদ কি? অলিক বা ভুয়া সম্পদ যেটা আমরা অসমন্বয়কৃত ব্যয় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই সম্পদ অংশে। তাহলে সেটা কি বলছিলাম? শেয়ার দালালের দস্তুরি হতে পারে, শেয়ার বা অবলেখকের কমিশন হতে পারে, শেয়ার অবহার হতে পারে, ঋণপত্রের অবহার হতে পারে। এখানে দেখো অবলেখকের দস্তুরি বা কমিশন আছে, শেয়ার অধিহার, দেখো অধিহার হবে না, অধিহার হচ্ছে আমাদের সঞ্চিতি। কিসের মধ্যে যায়? সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে যায়, ঋণপত্রের অবহার হবে। তাহলে 1 আর 3 অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 1 ও 3। 9-এ আসো, বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত হয় কোন পদ্ধতিতে? আমাদের এই যে ক্রয় বিক্রয় বা আমাদের হচ্ছে মজুদ পণ্য হিসাবের পদ্ধতি আছে 2টা। মজুদ পণ্য হিসাবের পদ্ধতি আছে কয়টা? বিক্রিত পণ্যের ব্যয়ের একটা অংশ হচ্ছে মজুদ পণ্য, একটা অংশ কি? মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্যের লিপিবদ্ধ ধাপ আছে 2টা। একটা হচ্ছে কালান্তিক, একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে অবিরত, একটা কি?
অবিরত পদ্ধতি, অবিরত বা নিত্য, আরেক নাম কি নিত্য মজুদ পদ্ধতি। ওকে, অবিরত বা নিত্য। এখন আমরা স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, অর্থাৎ বছর শেষে মজুদ পণ্য গণনা করে যে হিসাব, বছর শেষে মজুদ পণ্য গণনা করে পাওয়া গেলে এত টাকা বা মজুদ পণ্যের মূল্যায়ন করা হলো এত টাকা, এইটাকে বলি আমরা কালান্তিক পদ্ধতি। কিন্তু আরও একটা পদ্ধতি আছে যেটাতে হচ্ছে আমরা ক্রয়ের সময় মজুদ পণ্যকে ডেবিট করি, আবার বিক্রয় করে দিলে ওই মজুদ পণ্য তো আমাদের চলে যাচ্ছে। অর্থাৎ তুমি যখন ক্রয় করতেছো তখন পণ্যটা তোমার কাছে আসতেছে, মজুদ পণ্যটাকে ডেবিট করা হচ্ছে সম্পদ হিসেবে, আবার মজুদ পণ্য যখন বিক্রয় করতেছো তখন তোমার কাছ থেকে চলে যাচ্ছে এই হিসেবে ক্রেডিট করা হচ্ছে। তাহলে এইটা করা হয় হচ্ছে আমাদের অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে। তাহলে এই কাজটা কখন করা হয়? প্রত্যেকবার বিক্রয়ের সাথে সাথে মজুদ পণ্যকে ক্রেডিট করা হয়। এই যে এখানে বলছে প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত হয় কোন পদ্ধতিতে? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান হচ্ছে আমাদের মজুদ পণ্য, সেই মজুদ পণ্যের কথাই বলতেছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে প্রতিবার বা মজুদ পণ্য প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত করা হয় কোন পদ্ধতিতে? অবিরত মজুদ পদ্ধতিতে। অথবা ক্রয়ের সাথেও বলতে পারতো, এটা কিন্তু ক্রয়ের সাথেও বলতে পারতো। তাহলে আমাদের অ্যান্সার হবে ক্রয়ের সাথে প্রতিবার, বিক্রয়ের সাথে প্রতিবার মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় কোন পদ্ধতিতে? এইভাবেও কিন্তু প্রশ্ন করতে পারতো। সেটাও হয়তো আমাদের অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। এই অবিরতর আরেক নাম হচ্ছে নিত্য, এই অবিরতের আরেক নাম কি? নিত্য মজুদ পদ্ধতি। কোন মজুদ পদ্ধতি? নিত্য মজুদ পদ্ধতি। ঠিক আছে, এরপরে যাই, এরপরে 10-এ যাই। আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও, আইপিও কোম্পানি যখন প্রথমবার শেয়ার বিক্রয় করে তখন তাদেরকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ প্রথম বছর, ইনিশিয়াল মানে কি? প্রারম্ভিক। ইনিশিয়াল মানে কি? প্রারম্ভিক। তাহলে প্রথমবার যখন শেয়ার বিক্রির যে প্রস্তাব করে জনগণের কাছে বা জনসাধারণের কাছে, সেইটাকে আমরা বলি আইপিও। এখন সেই আইপিও এর পূর্ণরূপ জানতে চেয়েছে, যেটাকে আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিং। কি বলি? ইনিশিয়াল পাবলিক অফারিং। এখন আমরা প্রথমটাই দেখি, ইনিশিয়াল পাবলিক অফারিং। তিনটা কথাই কিন্তু ঠিক আছে, তিনটা কথাই কিন্তু কারেক্ট আছে। তাহলে অ্যান্সার আমাদের এ। অন্যান্যগুলো কেন হবে না? অন্যান্যগুলো কেন হবে না? দেখো, ইন্টারনাল আছে, এটা ভুল। প্রাইস আছে, এই দুইটাই ভুল। এবার দেখো, ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনালের কারণে ভুল। ইনিশিয়াল প্রাইস অফারিং, এটাও ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কি? এ। ওকে, এরপরে দেখো, এরপরেরটায় যাবো আমরা, 11তে চলে যাব। চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? তা চুক্তির অবর্তমানে, দেখো চুক্তিতে উল্লেখ না থাকলে আমরা কি করব? আমরা অংশীদারি আইন ফলো করব। চুক্তির অবর্তমানে মানে চুক্তিতে যদি কোনো কথার উল্লেখ না থাকে তাহলে 1932 সালের যে অংশীদারি আইন আছে সেটা ফলো করতে হবে। এবং সেই 1932 সালের অংশীদারি আইনে বলা আছে যে চুক্তির অবর্তমানে উত্তোলনের সুদ, মূলধনের সুদ এগুলো ধার্য করা যাবে না, শুধুমাত্র ঋণের সুদ ধার্য করা যাবে। শুধুমাত্র কোনটা ধার্য করতে হবে? ঋণের সুদ। অর্থাৎ কোম্পানিকে যদি কোনো অংশীদার ঋণ দেয়, কোনো অংশীদার যদি কোম্পানিকে বা অংশীদারি যে পার্টনারশিপ বিজনেস আছে সেই পার্টনারশিপ বিজনেসকে যদি ঋণ দেয় তাহলে তাকে ঋণের সুদ অবশ্যই দিতে হবে 6% হারে। কত পার্সেন্ট হারে? 6% হারে। এটাও মুখস্থ করে রাখো, 6% হারে। ওকে, তাহলে 6% হারে ঋণের সুদ দিতে হবে যদি উল্লেখ না থাকে। চুক্তিতে যদি 10% বলা থাকে তাহলে 10% দিতে হবে, যদি বলা না থাকে তাহলে ঋণের সুদের উপর কি দিতে হবে? ঋণের উপর সুদ দিতে হবে যে আমাদের পার্টনারশিপ যে বিজনেস আছে সেটাকে। এরপরে 12তে আসো, উদ্বৃত্তপত্রের মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় কখন করা হয় বা কিভাবে দেখানো হয়? উদ্বৃত্তপত্রে মূলধন জাতীয় ব্যয়, উদ্বৃত্তপত্র মানে কি? আর্থিক অবস্থার বিবরণ, যেটা সম্পদ দায় মালিকানা সত্ত্ব দেখায়। এখন এই মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় মূলত আমরা কেন করি? মূলধন জাতীয় ব্যয় আমরা তখনই করি যখন যখন কি হয়? যখন আমরা কোনো সম্পদ কিনি, যখন আমরা কোনো সম্পদ ক্রয় করি। তাহলে সম্পদ ক্রয় করতে গেলে, সম্পদ ক্রয় করতে গেলে কি লাগে? আমাদের এককালীন বড় অঙ্কের ব্যয় লাগে। তো এই বড় অঙ্কের ব্যয়টা আমাদের অবশ্যই মূলধন জাতীয়। এই বড় অঙ্কের ব্যয়টা থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাবো, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয়। তাহলে এই যে আমরা সম্পদ ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় করি, এটা কিন্তু বলা যায় একটা আরেকটার সিমিলার। তাহলে উদ্বৃত্তপত্রে মূলধন জাতীয় ব্যয়গুলোকে আমরা কিভাবে দেখাবো? যেহেতু মূলধন জাতীয় ব্যয় দ্বারা আমরা সম্পদ কিনি এবং এই সম্পদ আমরা উদ্বৃত্তপত্রের সম্পদ অংশে দেখাবো, এইটাই হচ্ছে কথা। তাহলে উদ্বৃত্ত মূলধন জাতীয় ব্যয় আমরা কি আকারে দেখাই? সম্পত্তি বা সম্পদ আকারে দেখাই। তাহলে অ্যান্সার সি। এরপর 13তে আসো, অংশীদারি কারবারের বিলোপ ঘটে কিভাবে? অংশীদারি কারবারের বিলোপ ধারা তোমরা পড়ছো অংশীদারি ব্যবসায়, তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় ছিল। এইখানে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ছিল, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায় ছিল। সেইখানে যদি থিওরিটিক্যাল কথাবার্তা তোমরা পড়ে থাকো তাহলে দেখবা আমাদের যে অংশীদারি 1932 সালের অংশীদারি আইনে কত ধারা? 39,
39, 40, 41, 42, 43, 44 এই 5টা ধারা, অর্থাৎ 39 থেকে 44 ধারা পর্যন্ত যতগুলো ধারা আছে, 5টা ধারা আছে, এই 5টা ধারাতেই বিলোপের কথা বলা হয়েছে। এখানে বলতেছে স্বেচ্ছায়, অংশীদারের মৃত্যু হলে, বিজ্ঞপ্তি দিয়ে, এইভাবে আছে না, তারপরে হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন, এই কথাগুলো 39 থেকে 44-এর মধ্যে আছে। তাহলে আমরা সেই 39 থেকে 44 যারা পড়ছো তার মধ্যে কি কি ছিল দেখো, কোনো অংশীদার দেউলিয়া হলে এটা ছিল, কোনো অংশীদারের মৃত্যু হলে এটা ছিল, কিন্তু অবসর গ্রহণ নামে কোনো কিছু ছিল না, অবসর গ্রহণ নামে কোনো কিছু ছিল না। তাহলে 1 আর 2 আমাদের অ্যান্সার, তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 14 নং এমসিকিউতে কি বলছে, একটি উদ্দীপক দিয়েছে যেখানে বলা আছে সোনিয়া ট্রেডার্স নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করে, যার পণ্য ক্রয় 3 লক্ষ টাকা, মজুরি আছে 10,000 টাকা, প্রারম্ভিক মজুদ 60,000 টাকা, সমাপনী মজুদ 75,000 টাকা এবং মোট লাভ বিক্রয়ের 20%। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো মোট লাভ বিক্রয়ের 20% ব্যতীত অন্যান্য প্রারম্ভিক মজুদ, ক্রয়, সমাপনী মজুদ, মজুরি সবই কিসের অংশ? আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি, প্রারম্ভিক মজুদ দিয়ে শুরু হবে। তাহলে এখানে দেখো প্রারম্ভিক মজুদ কত, 60,000 টাকা, আমি সংক্ষেপে 60 লিখছি, 3টা শূন্য বাদ দিয়ে, যোগ ক্রয়, এখন ক্রয় কত আছে, 3 লক্ষ টাকা, ক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা, যেটাকে 3টা শূন্য বাদ দিয়ে আমি 300 লিখলাম সহজ করার জন্য, এবং মজুরি হচ্ছে 10,000 টাকা, যেটাকে আমরা 10 লিখতে পারি। ওকে, তো এই 3টা আইটেম আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যোগ হবে। এরপরে আমরা কি করব, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ পরিচালন ব্যয় থাকলে সেগুলো যোগ হবে, আর কোনো কিছু নাই, তাহলে যোগ করার আইটেম আমাদের সব শেষ। এখন আমরা সমাপনী মজুদ বাদ দিব, তাহলে সমাপনী মজুদ কত আছে, 75,000 টাকা। তাহলে এই সবগুলো তুমি যদি যোগ বিয়োগ করো, তাহলে দেখো কত হচ্ছে, 300 প্লাস 60 প্লাস 10, তাহলে 3,70,000 মাইনাস 75,000, তাহলে 295 বা 2,95,000 টাকা। তো এভাবে করলে, এভাবে আমার টেকনিকে যদি আগাও, খুব সহজে, ক্যালকুলেটর ইউজ নাও করা লাগতে পারে, তোমাদের ক্যালকুলেটর ইউজের পারমিশন আছে যদিও এইচএসসি পরীক্ষায়, তারপরে তোমরা যদি চাও এইভাবে সহজভাবে করতে পারো, ইনশাল্লাহ তোমাদের এমসিকিউগুলো খুবই সহজ হয়ে যাবে। সবসময় যে আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তো আমরা 2,95,000 অ্যান্সার নিচ্ছি, অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। এরপরে 15তে যাব, 15তে বলছে বিক্রয়ের পরিমাণ কত। তাহলে দেখো, বিক্রয়ের পরিমাণ বের করতে গেলে আমাকে 2টা জিনিস লাগবে। বিক্রয়ের সূত্র কি, দেখো বিক্রয় ইকুয়াল টু কি বলো, বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। এখন আমি বিক্রিত পণ্যের ব্যয় তো 14 নঙে বের করে ফেলছি, 2,95,000 টাকা, তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয়ের জায়গায় 2,95,000 টাকা লিখে ফেললাম, যোগ মুনাফা আমি জানি না। এখন মুনাফার একটা লাইন দেওয়া আছে, মুনাফার জন্য বলতেছে মোট লাভ বিক্রয়ের, মুনাফা বা বিক্রয়ের 20% হচ্ছে মোট লাভ বা মুনাফা, তাহলে বিক্রয়ের 20% হচ্ছে আমাদের কি, মোট লাভ বা মুনাফা। এখন আমি তো বিক্রয় বের করতেছি, আমি কোনটা বের করতেছি, আমার প্রশ্নই হচ্ছে বিক্রয়, তাহলে আমি বিক্রয় কই পাবো। এখন তোমাকে বুঝতে হবে, যেহেতু তুমি বিক্রিত পণ্যের ব্যয় বের করছো, তাহলে এই বিক্রয় হারকে বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু রূপান্তর করা যায়। বিক্রয় হারকে কি করা যায়, বিক্রিত পণ্যের ব্যয়ের হারের উপর বা ক্রয় হারের উপর রূপান্তর করা যায়। তাহলে আমরা কি করব, বিক্রয় হারকে ক্রয় হারে, তো দেখো আমি এখানে লিখতেছি ক্রয় হারে রূপান্তর, কিন্তু করতেছি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। এর কারণ কি, যে প্রশ্নে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো সেই প্রশ্নে ক্রয় হারটা লিখবো না, সেই প্রশ্নে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের হার বলবো। আর যে প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো না, সেটাকে আমরা ক্রয় হার বলবো। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে বিক্রয় হারকে বিক্রিত পণ্যের ব্যয়ের হারে রূপান্তর, বিক্রিত পণ্যের ব্যয়ের হারে রূপান্তর। ওকে, তাহলে রূপান্তর এখন বিক্রয় হারকে বিক্রিত পণ্যের ব্যয়ের হারে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে উপরে দিতে হয় 100 গুণ হার, নিচে দিতে হয় 100 মাইনাস কি 100, আমরা বিক্রয় হারকে কোথায় যাচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয়ের হারে যাচ্ছে, তাহলে 100 মাইনাস হার, নিচে হবে 100 মাইনাস হার, তাহলে উপরে করো 100 গুণ হার, বিক্রয় হার কত দেওয়া আছে, বিক্রয় হার 20% দেওয়া আছে, গুণ করো 20 দিয়ে এবং 100 মাইনাস হার হচ্ছে 20, তাহলে দেখো উপরে হচ্ছে 2,000, নিচে হচ্ছে কত 80, তাহলে কত হচ্ছে 25%। তাহলে তোমরা ক্যালকুলেটর করো, দেখো 25% হচ্ছে, কত পার্সেন্ট, 25%। তাহলে আমরা বলতে পারি বিক্রয়ের উপর লাভের হার যদি 20% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। এখন বলতে পারো ভাই, 1 মার্কের একটা এমসিকিউ এর জন্য এত বড় ম্যাথ করা লাগবে? উত্তর হচ্ছে না, একটা সহজ টেকনিক আছে, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। এবং তোমরা যদি চাও এই এমসিকিউ 20 থেকে 30 সেকেন্ডে সলভ করা সম্ভব। কারণ কীভাবে সম্ভব, আমার ক্ষেত্রে
আমি যদি বলি আমার ক্ষেত্রে আমি চাইলে 15 সেকেন্ডেও এই এমসিকিউ সলভ করতে পারি। এখন কিভাবে করা সম্ভব হয়েছে, কারণ আমি 21 সালে যখন এইচএসসি দিয়েছিলাম তখন যশোর বোর্ডে তৃতীয় হয়েছিলাম, তখন বুঝতেই পারতেছো প্রত্যেকটা আমাদের এই যে গ্রুপ সাবজেক্টে ব্যবসায়িক শিক্ষা আমাকে 95-এর বেশি পেতে হয়েছে, 97-98 এমন করে পেতে হয়েছে। তো সেক্ষেত্রে আমার কি পরিমাণ প্র্যাকটিস করা লাগছে এবং তারপরে আমার এই এমসিকিউগুলো আয়ত্ত আসছে। এবং অনেক এমসিকিউ আছে আমার পরীক্ষার আগে এমন ছিল যে আমার এমসিকিউ দেখলে আমি বলতে পারতাম যে এটার উত্তর এমন হতে পারে বা এমন হবে, ঠিক আছে। তো কি চাইছে এটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে। এখন প্র্যাকটিসটা করার কাজ, তোমাকে সহজ করে বোঝানোর দায়িত্ব আমার, আমি বুঝাই দিচ্ছি। তোমার কাজ এই ক্লাস দেখবা, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ অনুসারে সাথে সাথে খাতায় করবা, ইনশাল্লাহ তোমার এইচএসসিতে সবচেয়ে বেশি কমন আসবে এবং তুমি সবচেয়ে সহজে পরীক্ষা দিতে পারবা হিসাব বিজ্ঞানে। ওকে, তো আমরা কি করব, তোমাদের হার বের করার একটা সূত্র বা একটা শর্টকাট আমি দেখাই দিই। তাহলে দেখো, এক পাশে লেখো হচ্ছে বিক্রয় হার, আর এক পাশে লিখবা ক্রয় হার। এক পাশে লিখবা কি বিক্রয় হার, আর এক পাশে লিখবা ক্রয় হার। এক পাশে লেখো হচ্ছে বিক্রয় হার, আর এক পাশে লেখো ক্রয় হার। ধরো এখানে লিখলাম আমরা ক্রয় হার, কি লিখলাম ক্রয় হার। ওকে, আরেক পাশে কি লিখবো বিক্রয় হার। সবসময় মনে রাখবা ক্রয় হারটা বেশি হয়। যেমন এই প্রশ্নে বিক্রয় হার কত দেওয়া আছে 20, কিন্তু আমাদের ক্রয় হার কত হয়েছে 25%, বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার হয়েছে 25%। এখন দেখো, ক্রয় হার যদি 100 হয়, ক্রয় হার 100% হইলে বিক্রয় হার হবে হচ্ছে আমাদের 50%, ঠিক আছে। কারণ বিক্রয় হারটা কম হয়, ক্রয় হারটা বেশি হয়। ক্রয় হার যদি 50% হয়, বিক্রয় হার হবে 33.33%। ওকে, এরপরে যদি ক্রয় হার 33.33 হয়, 33.33 হয়, তাহলে বিক্রয় হার হবে 25। যদি ক্রয় হার 25 হয়, বিক্রয় হার হবে 20। এখানে দেখো এই প্রশ্নে বিক্রয় হার 20 আছে, তাহলে ক্রয় হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার কত 25%। এই ছকটা যদি তোমার মুখস্থ থাকতো তাহলে তোমার এত বড় ম্যাথ করা লাগতো না, তুমি খুব সহজেই বের করে ফেলতে পারতা। তারপরে যদি ক্রয় হার 20 হয়, তাহলে বিক্রয় হার হবে 16.67%, এবং ক্রয় হার যদি 10 হয়, তাহলে এটা হবে 9.09%। এখন তুমি করে দেখতে পারো প্রত্যেকটাই, যে এই সূত্র দিয়ে করে দেখতে পারো, তাহলে কিন্তু তুমি করে দেখে দেখবা যে এই ছকটাই আসে অ্যান্সারে। ওকে, তো এই ছকটা, এই শর্টকাটটা মুখস্থ রাখবা। যে কোনো এমসিকিউ, এই যে এই অধ্যায়ের এমসিকিউ বা হচ্ছে আমাদের যে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনের যত এমসিকিউ আছে, তুমি ইনশাল্লাহ খুব সহজে করতে পারবা। তাহলে আমাদের হার কিন্তু বের করা হয়ে গেছে। বিক্রয়ের উপর হার 25, বিক্রয়ের উপর হার 20 হইলে আমাদের ক্রয়ের উপর হার হচ্ছে 25%। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমরা পাইছি 2,95,000, ওইটার উপর কত পার্সেন্ট দিব, ওইটার উপর আমরা 25% কাটবো। কত পার্সেন্ট কাটবো, এই যে 25% এটা কাটবো, বা এই ছক থেকে এই 25%টা কাটবো। তাহলে এই 25% গুণ দাও, 25%। ওকে, তাহলে 2,95,000 যোগ 2,95,000 গুণ 25% করো। 2,95,000 যোগ 2,95,000 গুণ 25%, যোগ 2,95,000 গুণ 2,95,000 মাল্টিপ্লাইড বাই 25%, 73,750। 73,750। এখন এই 73,750কে 2,95,000 দিয়ে যোগ করো, 2,95,000 দিয়ে বা এর সাথে যোগ করো, তাহলে 3,68,000। 3,68,750 আসছে অ্যান্সার, যেটা অপশন সিতে দেখতে পাচ্ছি, অপশন সিতে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তাহলে 3,68,750। আশা করি বুঝতে পারছো। তো এই সংক্রান্ত এমসিকিউ ইনশাআল্লাহ তুমি এরপর থেকে যদি বুঝে থাকো 20 সেকেন্ডে সলভ করতে পারবা। 15 শেষ, 16তে আসো উৎপাদন ব্যয়। হিসাবের প্রত্যক্ষ ব্যয় সময়ের সমষ্টি দ্বারা কি বোঝায়। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আমরা করছি আমাদের দ্বিতীয় পত্রে, একটা অধ্যায়ের আমার ওয়ান শট ক্লাস আছে, যেখানে বেসিক সিকিউ এমসিকিউ সব পড়ানো হয়েছে। তো ওই অধ্যায়টা যদি করে থাকো, ওইখানে দেখবা একটা নাম আছে মুখ্য ব্যয়, যেখানে একটা কথা আছে মুখ্য ব্যয়। কি ব্যয়, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সূত্র কি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ। তো এইখানে সেই 3টা ব্যয়ের কথাই বলছে। তাহলে প্রত্যক্ষ সকল ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলি, মুখ্য ব্যয় বলি। প্রত্যক্ষ সকল ব্যয়ের সমষ্টিকে আমরা বলি মুখ্য ব্যয়। অ্যান্সার ডি। অ্যান্সার কি, ডি। 17তে আসো, রাফি তার অংশীদারি ব্যবসায় হতে প্রতি মাসে 3,000 টাকা হারে সারা বছর উত্তোলন করে। তিনি বছরে 10,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। 6% হারে উত্তোলনের সুদ করো। এখন মনে রাখতে হবে, এই যে উত্তোলনের সুদ বলছে না, উত্তোলনের সুদ সবসময় শুধুমাত্র নগদ উত্তোলনের উপর হয়। কিসের উপর হয়, নগদ উত্তোলনের ক্ষেত্রে হয়, নগদ উত্তোলনের ক্ষেত্রে হয়। কিন্তু এই উত্তোলনের সুদ কখনোই পণ্য উত্তোলনের পর ধরা যাবে না। তাহলে এই যে পণ্য উত্তোলন করছে 10,000 টাকা, এটার উপর সুদ ধার্য করা যাবে না। এই 10,000 টাকার যে পণ্য উত্তোলন, এটার উপর কি হবে না, সুদ ধার্য করা যাবে না, সুদ হবে না।
সুদ হবে না। সুদ হবে কোনটার উপর? এই যে প্রতি মাসে 3,000 টাকা করে উত্তোলন করে এইটার উপর সুদ হবে। এখন এই উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে প্রত্যেক মাসের শুরুতে, শেষে নাকি মাঝামাঝি এইটা আছে কিনা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে কোথাও শুরুতে বা শেষে বলা নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা মাঝামাঝি সময়ে বা গড় নিয়মে আমাদেরকে করতে হবে। তাহলে শুরু বা শেষ বলা নাই, শুরু বা শেষ বলা নাই। শুরু হইলে আমরা 13/2 দিয়ে গুণ করতাম, 13/2 দিয়ে গুণ করতাম যদি শুরু হয়, যদি শুরুতে হয়। যদি শেষে হয়, মাসের শেষে হয়, তাহলে আমরা 11/2 দিয়ে গুণ করতাম। যদি কোনো কিছু বলা না থাকে বা মাঝামাঝি সময় বলে, সেক্ষেত্রে আমরা কি করব? গড় নিয়মে, গড়ে আমরা কি করব? 12/2 দিয়ে গুণ করব। 12/2 বা 12/2কে 12কে 2 দিয়ে ভাগ করলে তোমরা 6ও লিখতে পারো। ওকে, তাহলে আমরা কি করব? প্রতি মাসে যেহেতু 3,000 টাকা, তাহলে উত্তোলনের সুদ কি হবে? এই 10,000-এর উপর হবে না প্রথম কথা, তাহলে এই 3,000-এর উপর হবে। তাহলে 3,000 হচ্ছে প্রত্যেক মাসে, 3,000 হচ্ছে প্রত্যেক মাসে। ওকে, গুণ কত পার্সেন্ট? 6%। তার মানে 6/100 গুণ কত? গুণ হচ্ছে গড় নিয়মে 12/2। এখন 12/2 মানে হচ্ছে 6, 12/2 মানে হচ্ছে 6। তাহলে তোমরা 6 লিখতে পারো বা 12/2 লিখতে পারো, কাটাকাটি করে 6 লিখতে পারো। ওকে, এখন ক্যালকুলেটারে কি করবা? জাস্ট হচ্ছে এই যে 30 গুণ 6 গুণ 6, 30 গুণ 6 গুণ 6 অথবা 30 গুণ 36, এটা দিলেই হচ্ছে 30 গুণ 36, 30 গুণ 36 বা এইগুলো একটু গুণ করে ফেলো ক্যালকুলেটারে, এইগুলো একটু গুণ করে ফেলো বা হাতেও করতে পারো, তোমরা চাইলে হাতেও করতে পারো। 30 গুণ 6 গুণ 6, তাহলে 1080 টাকা। কত টাকা? 1080 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 1080 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে 1080 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 18তে আসো, মোট মজুরি হতে কর্তন করা হয় কোনটি? তাহলে মোট মজুরি, আমরা যে আমাদের যে কর্মচারী আছে, ধরো তোমার ব্যবসায় প্রতিষ্ঠান কর্মচারী কাজ করে, তো এক্ষেত্রে যে মজুরি তুমি দিবা সেখান থেকে কি কি কেটে নেওয়া হয়, সেখান থেকে কি কি কেটে নেওয়া হয়? দেখো, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, তাহলে নিয়োগকর্তা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, নিয়োগকর্তা কি? ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান যে অংশটা ভবিষ্যৎ তহবিলে, মানে এই যে কল্যাণ তহবিল আছে না, ভবিষ্যৎ কল্যাণ তহবিল, মানে কর্মচারীরা অবসর গ্রহণ করার পর কিছু একটা টাকা পাবে, তো সেই টাকাটা কোথা থেকে আসে? একটা হচ্ছে যিনি নিয়োগকর্তা বা ব্যবসায় প্রতিষ্ঠান আছে সে দেয়, আরেকটা টাকা হচ্ছে তোমার যে কর্মচারী তার অংশ থেকে কেটে নেওয়া হয়। তাহলে নিয়োগকর্তার দান আমাদের হচ্ছে কর্তন করা হবে না, আমাদের নিজেদের মজুরি, যদি কোনো এমপ্লয়ি থাকে যে বেতন পায় তার মজুরি বা বেতন থেকে কাটা হবে না। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, দেখো তুমি যদি তোমার কল্যাণ তহবিলে জমা দাও বা ভবিষ্যৎ তহবিলে যদি তুমি ধরো একটা চাকরি করো, তো তুমি ভবিষ্যতে হচ্ছে কি পাবা? তহবিল বা ফান্ড পাবা বা হচ্ছে পেনশন পাবা। তো এই জন্য যে অংশটা তোমার বেতন থেকে কেটে নেওয়া হয় সেটা তো তুমি তোমার দান থেকেই কেটে নিবে, তাহলে এইটা যাবে মজুরি হতে, এই অংশটা কেটে নিবে। কল্যাণ তহবিলে কর্মীর দান বা ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, এই দুইটাই কিন্তু কেটে নেওয়া হবে। তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 2 আর 3 হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে 19-এ আসো, মাল খতিয়ান কে সংরক্ষণ করে? দেখো, মাল খতিয়ান, একটা হচ্ছে মাল খতিয়ান আর একটা হচ্ছে বিন কার্ড, একটা হচ্ছে বিন কার্ড। দেখবা অনেক প্রশ্ন আসে বিন কার্ড, বিন কার্ড কার কাছে থাকে? বিন কার্ড হচ্ছে গুদাম রক্ষক। বিন কার্ড কে সংরক্ষণ করে? গুদাম রক্ষক, গুদাম রক্ষক। ওকে, বিন কার্ড সংরক্ষণ করে গুদাম রক্ষক। আর এই যে মাল খতিয়ান, মাল খতিয়ান হিসাব তোমরা প্রস্তুত করো না, লিফো ফিফো করার সময় মাল খতিয়ান হিসাব প্রস্তুত করি আমরা, তো সেই মাল খতিয়ান হিসাব কার কাছে থাকবে? উৎপাদন ব্যয় ব্যবস্থাপক। কার কাছে থাকবে? উৎপাদন ব্যয় ব্যবস্থাপকের কাছে থাকবে, উৎপাদন ব্যয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যয় ব্যবস্থাপকের কাছে থাকবে, ব্যয় ব্যবস্থাপক। ওকে, কারণ তার তার কাজ হচ্ছে এই যে উৎপাদন সংক্রান্ত যাবতীয় ক্রয় করা এবং হচ্ছে ইস্যু বা বিক্রয় করা, এই সংক্রান্ত লিফো বা ফিফো বা ভারযুক্ত গড় পদ্ধতির মাধ্যমে করে ফেলা। আমাদের লিফো হচ্ছে আইএএস অনুযায়ী নিষিদ্ধ, এজন্য আমাদের প্রশ্নগুলো আসে ফিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি থেকে। তাহলে আমাদের উৎপাদন ব্যয় ব্যবস্থাপক বা হিসাব রক্ষক, উৎপাদন ব্যয় হিসাব রক্ষক বা দেখো এখানে হিসাব রক্ষক আছে, ব্যবস্থাপকের কথা বলা নেই, তাহলে আমরা হিসাব রক্ষক দিব। ওকে, তাহলে উৎপাদন হিসাব ব্যবস্থাপক এক জিনিস, আর এই যে ব্যয় হিসাব রক্ষক বা ব্যবস্থাপক আর এক জিনিস। আমরা কি বলবো? উৎপাদন ব্যয় ব্যবস্থাপক বা হিসাব রক্ষক। তাহলে অ্যান্সার হবে বি, আমাদের অ্যান্সার কি হবে? বি। ওকে, এরপরে 20-এ আসো, উদ্দীপকটি পড়ে 20 ও 21 নং এমসিকিউ এর উত্তর দিতে বলছে। আমাদেরকে বলছে, প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। প্রশ্নে বলছে কারবারে বিনিয়োজিত মূলধনের সুদ কত? বিনিয়োজিত মূলধনের সুদ। তাহলে আমরা পুরো প্রশ্নটা পড়ি, আমাদের সম্ভবত অংশীদারি থেকে প্রশ্ন করছে কিনা আমরা দেখি একটু। আচ্ছা, রনি, রিপা এবং রূপার প্রারম্ভিক মূলধন যথাক্রমে 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা। তার মানে রনির 5 লক্ষ, রিপার 3 লক্ষ এবং রূপার হচ্ছে 4 লক্ষ টাকা। মূলধনের সুদের হার 10%,
সারা বছরে কারবারের নিট মুনাফা 4,51,000 টাকা। রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% কমিশন পায়। তাহলে বিনিয়োজিত মূলধন হচ্ছে তিনজনের যে মূলধন আছে সেই তিনটা যোগফল। বিনিয়োজিত মূলধন কি? তিনজনের যে মূলধন আছে এই তিনজনের মূলধনের যোগফল। তাহলে 5 লক্ষ যোগ 3 লক্ষ, তাহলে 5 যোগ 3 যোগ 4, তাহলে এই সবগুলো যোগ করো, কত লক্ষ হয়? 12 লক্ষ টাকা। কত টাকা? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা হচ্ছে বিনিয়োজিত মূলধন। 12 লক্ষ টাকা কি? বিনিয়োজিত মূলধন। 12 লক্ষ টাকা কই? 12 লক্ষ টাকা হচ্ছে মূলধনের সুদ বের করতে বলছে, দুঃখিত। 12 লক্ষ টাকা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন। এটা হচ্ছে আমরা বিনিয়োজিত মূলধন বের করছি। এটা কি বের করছি? এই অংশটুকু বের করছি, এই যে বিনিয়োজিত মূলধন। ওকে, বিনিয়োজিত মূলধন পর্যন্ত আমরা বের করছি। ওকে, এখন এই মূলধনের সুদ বের করবো। এখন সুদ যদি বের করতে তাই, তাহলে বিনিয়োজিত মূলধন কত আমাদের? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা গুণ দিব হচ্ছে সুদের হার কত? দেখো মূলধনের সুদের হার 10% আছে। কত আছে? 10%। তাহলে হচ্ছে আমাদের 1,20,000 টাকা হচ্ছে সুদ। 1,20,000 কি? মূলধনের সুদ। এটা হচ্ছে সুদ, মূলধনের সুদ। আর বিনিয়োজিত মূলধন বললে আমরা 12 লক্ষ টাকা বলতাম। তাহলে অ্যান্সার হচ্ছে 1,20,000 টাকা। ওকে, এরপরে রূপার প্রাপ্য কমিশন কত টাকা? রূপার প্রাপ্য কমিশন। এখন দেখো, রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% কমিশন পায়। তাহলে কমিশন ধার্য করার পর, আর আমাদের নিট মুনাফা হচ্ছে 4,51,000 টাকা। কত টাকা? 4,51,000 টাকা। রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর, দেখো পরবর্তী নিট মুনাফার উপর বলছে, তাই না? তাহলে পরবর্তী যেহেতু বলছে, তাহলে পরবর্তী নিট মুনাফা হবে 100। ওকে, এখন আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিই। একটা হচ্ছে, এটা হচ্ছে তোমরা এভাবে করবা, কমিশন পূর্ববর্তী, উপরে কি লিখবা? কমিশন পূর্ববর্তী। উপরে কি লিখবা? কমিশন পূর্ববর্তী। এর নিচে লিখবা কমিশন। এর নিচে কি লিখবা? কমিশন। এরপরে লিখবা কমিশন পরবর্তী। এরপরে কি লিখবা? কমিশন পরবর্তী। ওকে, তাহলে দেখো কমিশন পূর্ববর্তী, কমিশন এবং কমিশন পরবর্তী। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কিসের উপর বলছে। বলছে কমিশন ধার্য করার পর বা পরবর্তী, তাহলে যেইটার উপর বলবে সেইটা 100। যদি বলতো পূর্ববর্তী, তাহলে আমরা পূর্ববর্তী ধরতাম 100। দেখো, যদি পূর্ববর্তী বলতো তাহলে এটা 100 ধরতাম। যেহেতু এটা বলে নাই, বলছে কি আমাদের? বলছে হচ্ছে পরবর্তী, তাহলে আমাদের পরবর্তী হচ্ছে 100। তাহলে কমিশন পরবর্তী হচ্ছে 100। তাহলে কমিশনের হার কত? কমিশনের হার হচ্ছে 10%। তাহলে 10 টাকা হচ্ছে 100 টাকা হচ্ছে কমিশন। তাহলে কমিশন পরবর্তী হচ্ছে সবসময় কমিশন বাদ দেওয়ার পর হয়। তাহলে উপরেরটা কত দিতে হচ্ছে? 110 দিতে হয়। তাহলে 100 আমাদেরকে দেওয়া আছে, কমিশনও দেওয়া আছে। এইটা দেওয়া ছিল না, এটা আমরা বের করলাম। ওকে, তাহলে 110 হচ্ছে আমাদের পূর্ববর্তী কমিশন। কমিশন হচ্ছে আমাদের 10, কমিশন পরবর্তী হচ্ছে 100। এটা আমরা শতকরায় কনভার্ট করে নিলাম। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের কি দেওয়া আছে, এবং কি বের করতে হবে। তা দেখো, আমাদের নিট মুনাফা দেওয়া আছে, সারা বছরের কারবারের নিট মুনাফা দেওয়া আছে, তাই তো? তাহলে এখন নিট মুনাফা হচ্ছে সবসময় কি হয়? নিট মুনাফা সবসময় কমিশন পরবর্তীর উপর দেওয়া থাকে। নিট মুনাফা সবসময় কি থাকে? কমিশন পরবর্তী। তাহলে নিট মুনাফাকে আমরা কি বলবো? কমিশন পরবর্তী। তাহলে এটাকে আমরা কি বলবো? কমিশন পরবর্তী। এখন তাহলে কমিশন পরবর্তী আমাদের দেওয়া আছে, কি বের করতে বলছে? কমিশন বের করতে বলছে। তাহলে ধরো তোমার এই যে কমিশন পরবর্তী কত দেওয়া আছে? 100 আছে। এখানে আমরা যেটা ধরছি সেখানে আছে 100। তাহলে কমিশন পরবর্তী হচ্ছে 100 যদি হয়, তাহলে কমিশনের পরিমাণ কত টাকা? 10 টাকা। ওকে, কমিশন পরবর্তী যদি 1 টাকা হয়, তাহলে কমিশনের পরিমাণ কত হবে? 10/100 টাকা। ওকে, এখন কমিশন পরবর্তী নিট মুনাফা হচ্ছে আমাদের 4,51,000 টাকা। তাহলে 4,51,000 হলে কত হবে? 4,51,000 হলে হবে 10 গুণ 4,51,000 ডিভাইডেড বাই 100। ডিভাইডেড বাই কত? 100। তাহলে তুমি কাটাকাটি করো, একটা শূন্য কাটা আর একটা শূন্য কাটা, তাহলে 45,100 টাকা। 45,100 টাকা হচ্ছে আমাদের, এই যে 45,100 টাকা হচ্ছে আমাদের কি? 45,100 টাকা হচ্ছে আমাদের কমিশন। 45,100 কি আমাদের কমিশন, যেটা অপশন এ তে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। 22-এ যাই, নিচের কোন দলিল অনুসারে যৌথ মূলধনী কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়? নিচের কোন দলিল অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়? তাহলে দেখো, কোম্পানির মূল দলিল হচ্ছে দুইটা। কোম্পানির ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির দলিল হচ্ছে দুইটা। একটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে? একটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বলি পরিমেল বন্ধ বা সংঘস্মারক। আর একটা হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী বা কি? পরিমেল নিয়মাবলী। আচ্ছা, এখন দেখো আমাদের মূল দলিল হচ্ছে ওই যে পরিমেল বন্ধ, যেটা মূল দলিল কি? মূল দলিল হচ্ছে পরিমেল বন্ধ। মূল দলিল কি? মূল দলিল হচ্ছে আমাদের পরিমেল বন্ধ। মূল দলিল এটা হচ্ছে মূল দলিল বা MOA, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? মূল দলিল, তাই তো? এটাই 6টা ধারা আছে, তাই না?
এটা 6টা ধারা আছে। এই ধারা অনুযায়ী অন্যান্য যে উপবিধি বা হচ্ছে আমাদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এওএ এওএ বা যেটাকে বাংলায় তোমরা বলতেছো পরিমেল নিয়মাবলী। তো এই পরিমেল নিয়মাবলী হচ্ছে আমাদের প্রত্যেকটা অভ্যন্তরীণ পরিচালনার দলিল। এটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ পরিচালনার দলিল। অভ্যন্তরীণ পরিচালনার দলিল, তাই তো? এখন এই যে অভ্যন্তরীণ পরিচালনার দলিল মানে কি? এটা প্রত্যেকদিন ব্যবহার হবে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে দৈনিক কি কি কাজ হয়, সেই কাজটা কেমনভাবে হবে তার বিস্তারিত লেখা থাকে এই পরিমেল নিয়মাবলী আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে, ঠিক আছে? আর মূল দলিলে শুধু মূল ধারাগুলো লেখা থাকে, যেখানে 6টা ধারা পড়ছো তোমরা, নাম ধারা, দায় ধারা, অবস্থান ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, এরকম পড়ছো না? তো মূলধন ধারা, সেই 6টা ধারা থাকে আমাদের পরিমেল বন্ধে। আর অভ্যন্তরীণ দলিল যেটা হচ্ছে দৈনন্দিন পরিচালনায়, এখানে দেখো বলছে কি দৈনন্দিন পরিচালনা কার্যক্রমে সহায়তা করে, সেটা হচ্ছে আমাদের পরিমেল নিয়মাবলী অভ্যন্তরীণ দলিল বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আশা করি বুঝতে পারছো। এরপর 23-এ আসো, প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে? দেখো তো, শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করে না, শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করার ক্ষমতা প্রাইভেট কোম্পানি নেই। ওকে, তাহলে এই কথাটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। এরপরে বলছে বিবরণপত্র প্রচার করতে পারে না, বিবরণপত্র প্রচার করতে পারে শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি। এরপর দেখো সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির যে শেয়ার আছে সেটা শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানির যে 2 থেকে 50 জন সদস্য থাকে, 2 থেকে 50 জন, তাদের মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় তারা করতে পারে। তাহলে সবগুলো কথাই হচ্ছে ঠিক আছে, 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 1, 2, 3 তিনটাই অ্যান্সার। 24-এ আসো, সংশ্লিষ্ট হিসাব বছরে প্রাপ্ত কিন্তু অর্জিত হয়নি এমন আয়কে কি বলে? তাহলে ধরো তুমি হচ্ছে সংশ্লিষ্ট হিসাব বছরে প্রাপ্ত কিন্তু অর্জিত হয়নি এমন আয়। তাহলে ধরো তুমি কোনো আয় এখনো করো নাই কিন্তু তোমাকে অগ্রিম প্রদান করছে, তাহলে এটাতে তুমি কি যাবেদা করতা? নগদান হিসাব ডেবিট, কি লিখতা? নগদান হিসাব ডেবিট, তাই না? এবং কি লিখতা? অনুপার্জিত আয় হিসাব, কি লিখতা? অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট, কি লিখতা? অনুপার্জিত আয় ক্রেডিট। ওকে, তাহলে এই আয়কে আমরা কি বলতেছি? অনুপার্জিত আয় বলতেছি। এই আয়কে কি বলতেছি? অনুপার্জিত আয় বলতেছি। অ্যান্সার হচ্ছে সি। এরপর 25-এ আসো, 25-এও একটা উদ্দীপক দেওয়া আছে। 25-এও কি আছে? একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে বলতেছে উদ্দীপকটি পড়ে 25 ও 26-এর উত্তর করতে হবে। আমরা একটু প্রশ্নে কি বলছে সেটা দেখে নিই। বলছে 25 দীপা লিমিটেডের তড়িৎ অনুপাত কত? তাহলে তড়িৎ অনুপাতের আরেক নাম কি? কুইক অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, তাই না? তারল্য অনুপাত বা তরল অনুপাত। ওকে, তাহলে এই তড়িৎ অনুপাতের মধ্যে কি যাবে? তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। তড়িৎ সম্পদের মধ্যে আমরা জানি কি যায় না? আমরা জানি হচ্ছে কি যায় না? অগ্রিম সম্পদ এবং সমাপনী মজুদ যায় না। অগ্রিম সম্পদ বা অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ যায় না। এবং তড়িৎ দায়ের মধ্যে আমাদের কি যায় না? ব্যাংক জমা অতিরিক্ত যায় না। তাহলে আমরা কি দেখব? প্রারম্ভিক মজুদ তো যাবে না, এটা একটা ব্যয়। সমাপনী মজুদ আমাদের তড়িৎ সম্পদ নয়। নগদ হচ্ছে তড়িৎ সম্পদ। প্রাপ্য হিসাব তড়িৎ সম্পদ। প্রদেয় হিসাব তড়িৎ দায়। এবং বিক্রয়িত পণ্যের ব্যয়, এগুলো আমাদের লাগবে না। তাহলে আমাদের দেখো তড়িৎ অনুপাত বের করতে গেলে কি কি লাগবে? উপরে হচ্ছে তড়িৎ সম্পদ দিব, নগদ একটা তড়িৎ সম্পদ যেটা হচ্ছে 1,04,000 টাকা, প্লাস প্রাপ্য হিসাব আছে আমাদের 1,60,000 টাকা, এবং প্রদেয় হিসাব যেটা হচ্ছে তড়িৎ দায় সেটা আমরা নিচে বসাবো 96,000 টাকা। তাহলে তোমরা করো 160 প্লাস 104, 160 প্লাস 104, তাহলে 264, 2,64,000 ডিভাইডেড বাই 96,000, ডিভাইডেড বাই 96,000। ওকে, 3 শূন্য না দিলেই চলতো। তাহলে 264 ডিভাইডেড বাই 96 করো, 264 ডিভাইডেড বাই 96 করো, 264 ডিভাইডেড বাই 96, তাহলে 2 পয়েন্ট বা 2.75, 2.75। তাহলে আমরা কি লিখতে পারি? 2.75:1, 2.75:1 হচ্ছে আমাদের তড়িৎ অনুপাত, যেটা অ্যান্সার ডিতে আছে, ওকে। এরপরে আমাদের 26-এ যাব, মজুদ আবর্তন অনুপাত কত? মজুদ আবর্তনের সূত্র কি? মজুদ আবর্তনের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই, এই মজুদ আবর্তনের সূত্র কি আমাদের? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, ওকে। তো সূত্র হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন বিক্রিত পণ্যের ব্যয় কি দেওয়া আছে? দেখো বিক্রিত পণ্যের ব্যয় কোথায় দেওয়া আছে? এই যে 2,70,000 টাকা দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা 2,70,000 লিখি। এখন দেখো গড় মজুদ কি দেওয়া আছে কিনা? গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ। এখন এইখানে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আছে 48,000 টাকা। কত আছে? 48,000 টাকা। যোগ সমাপনী মজুদ কত? দেখো সমাপনী মজুদ আছে 60,000 টাকা। সমাপনী মজুদ কত আছে? প্রারম্ভিক আছে 48,000, যোগ সমাপনী আছে 60,000, যোগ সমাপনী আছে 60,000। তাহলে আমাদের গড় মজুদ কত হবে? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করলে আমরা গড় মজুদ পাবো। তাহলে এই দুইটা যোগ করলে দেখো 60 আর 48 যোগ করলে 1,08,000 হয়। 1,08,000কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 54,000,
54,000, তাহলে 54,000 আমরা গড় মজুদ দিয়ে ভাগ করব। তাহলে 54,000 যদি ভাগ করি, 54,000 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এই 3টা শূন্য কাটা, এখানে 3টা শূন্য কাটতে পারো, 270 ডিভাইডেড বাই 54, তাহলে 270 ডিভাইডেড বাই 54, তোমরা একটু ক্যালকুলেটর করে ফেলো, 270 ডিভাইডেড বাই 54, তাহলে দেখো 5 বার, কতবার? 5 বার আসতেছে। তাহলে আমাদের মজুদ আবর্তন কত? 5 বার বা 5 গুণ, আবর্তন থাকলে আমরা গুণ বা বারে অ্যান্সার করব। তাহলে 5 বার হচ্ছে আমাদের অ্যান্সার বিতে আছে। অ্যান্সার কোথায় আছে? বিতে আছে। তাহলে অ্যান্সার আছে আমাদের বিতে। 27-এ চলে আসো। শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের দৈনিক স্বাভাবিক কাজের সময় কত ঘন্টা? তাহলে মনে রাখতে হবে শ্রম আইন, আমাদের যে শ্রম আইন আছে বাংলাদেশে, সেই প্রচলিত শ্রম আইন অনুযায়ী আমাদের দৈনিক স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। 28-এ আসো। চলতি সম্পদ 1,50,000, চলতি অনুপাত 5:2 হলে চলতি দায় কত? তাহলে দেখো চলতি সম্পদ দেওয়া আছে, কি দেওয়া আছে? চলতি সম্পদ, এবং এই অনুপাতের মধ্যে এইটা হচ্ছে আমাদের সম্পদ, এটা হচ্ছে আমাদের কি? সম্পদ, এবং এই অংশটা হচ্ছে আমাদের দায়, এই অংশটা আমাদের দায়। তাহলে দেওয়া আছে কোনটা? সম্পদ। অনুপাতে সম্পদের অংশ কত? 5। তাহলে আমরা এই সম্পদকে 1,50,000-কে আমরা যদি এক অংশে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই যে এইখানে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 1,50,000-কে 5 দিয়ে ভাগ করলাম, আমাদের কি চেয়েছে? দায় চেয়েছে। এখানে দায়ের অনুপাতটা কত? 2। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা চলতি দায় পেয়ে যাব। 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? চলতি দায় পাবো, চলতি দায়। তাহলে চলতি দায় হচ্ছে আমাদের, দেখো 5 দিয়ে যদি তোমরা করো তাহলে কত হয়? 5 দিয়ে যদি তোমরা করো, দিন বাঁচা 30,000 গুণ 2, তাহলে 60,000 হচ্ছে আমাদের চলতি দায়। 60,000 হচ্ছে আমাদের চলতি দায়। তাহলে 60,000 টাকা অপশন বিতে আছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে 29 আসো। রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কি? তাহলে রূপান্তর ব্যয় হচ্ছে আমরা প্রত্যক্ষ কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে ব্যয়গুলো করি। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়টা তো আর রূপান্তর ব্যয়ের মধ্যে আসবে না। রূপান্তর ব্যয়টা আমাদের প্রত্যক্ষ কাঁচামালকে উৎপাদনের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যে ব্যয়গুলো করি। তাহলে কাঁচামালটা আর আসবে না। তাহলে মুখ্য ব্যয়ের মধ্যে 3টা উপাদান থাকে: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম। তাহলে এই যে এই 3টা ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামালটা আসবে না। তাহলে অন্যান্য প্রত্যক্ষ খরচ আসবে। পাশাপাশি কারখানায় আর কি ব্যয় হয়? কারখানা উপরি ব্যয় হয় বা ফ্যাক্টরি ওভারহেড হয়, তাহলে সেইগুলো আমরা লিখবো। তাহলে দেখো আমরা যদি মুখ্য ব্যয় মানে কাঁচামালকে যদি আমরা রূপান্তর করতে চাই, কাঁচামালকে যদি আমরা চূড়ান্ত পণ্যে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের প্রত্যক্ষ শ্রম লাগে বা অন্যান্য যে প্রত্যক্ষ খরচ আছে সেগুলো লাগে। দেখো এখানে প্রত্যক্ষ শ্রম আছে এবং উৎপাদন উপরিব্যয় আছে অপশন ক তে, এবং এই উৎপাদন উপরিব্যয়ের মধ্যে সকল প্রকার পরোক্ষ খরচগুলো থাকে। কি থাকে? পরোক্ষ খরচগুলো থাকে। এবং এখানে দেখো শুধুমাত্র প্রত্যক্ষ শ্রম আছে, প্রত্যক্ষ কাঁচামাল নাই। তাহলে সকল প্রকার প্রত্যক্ষ খরচ কাঁচামাল বাদে এবং সকল প্রকার পরোক্ষ খরচ। তাহলে যেটা অপশন এ তে আমরা অ্যান্সার পেয়ে গেছি, তাহলে অ্যান্সার এ। এখন বাকিগুলো কেন হবে না? কারণ রূপান্তর করব আমরা কাঁচামালকে, তাহলে কাঁচামাল তো আর থাকবে না, এটা ভুল আছে। প্রত্যক্ষ শ্রম থাকতে পারতো, পরোক্ষ খরচগুলো থাকতে পারতো। এখানে দেখো প্রত্যক্ষ শ্রম আছে, প্রত্যক্ষ ব্যয় আছে, দুইটাই কারেক্ট, কিন্তু এই যে প্রত্যক্ষ কাঁচামাল এটা থাকতে পারবে না। এবার দেখো মুখ্য ব্যয়ের মধ্যেই কাঁচামাল আছে, তাহলে কাঁচামালকে তো আমরা রূপান্তর করব, এটা তো আর আনতে পারবো না রূপান্তর ব্যয়ের মধ্যে, তাহলে এটার জন্য হবে না। কারখানা উপরিব্যয়ের মধ্যে পরোক্ষ খরচ আছে, যেটা সঠিক ছিল, তাহলে এই কাঁচামালের কারণে আসলো না। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এরপর 30-এ আসো। 20 একক পণ্যের উৎপাদন ব্যয় 400 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করে, প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য কত? তাহলে আবারও বিক্রয় মূল্যের উপর মুনাফা দিয়েছে এবং আমাদের উৎপাদন ব্যয় দেওয়া আছে বা ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ক্রয় করলে ক্রয় মূল্য থাকতো, উৎপাদন করছে এই জন্য উৎপাদন ব্যয় আছে। তোমাদের একটু আগে একটা ছক শিখাইছিলাম, যেখানে বলছিলাম যে আমাদের বিক্রয় মূল্যের উপর মুনাফা যদি 20 হয়, এই যে এইভাবে একটা ছক দেখাইছিলাম না, যেখানে এখানে বিক্রয় হার ছিল, এখানে ক্রয় হার ছিল। তো সেই ছকে কি ছিল? সেই ছকে এই পাশে বিক্রয় হার ছিল এবং বিক্রয় হার যদি 20 থাকতো, আমরা বলছিলাম ক্রয় হার বেশি হবে এবং সেটা 25। আমরা ক্যালকুলেটও করতে পারি চাইলে, তোমাদেরকে শিখিয়েছি সেভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো। এখন বিক্রয় হারকে ক্রয় হারে আমি আর রূপান্তর করে দেখাচ্ছি না, বিক্রয় হার 20 হলে ক্রয় হার 25 হবে, এটা স্বাভাবিক। তো এই যে ক্রয় হারটা 25, তাহলে আমরা কি করব? আমাদের প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য জানতে চাইছি। আগে আমরা এক একক পণ্যের উৎপাদন ব্যয় বের করি। একক প্রতি উৎপাদন ব্যয় কত হয়েছে? দেখো একক প্রতি উৎপাদন ব্যয় কিভাবে বের করব? এই যে মোট উৎপাদন ব্যয় 400 ডিভাইডেড বাই কত একক উৎপাদন করছি? 20 একক উৎপাদন করছি, তাহলে আমাদের কত হয়? 20 টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 20 টাকা। এখন এর সাথে আমাদেরকে মুনাফা যোগ করতে হবে। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য বের করতে চাইলে এই যে উৎপাদন ব্যয়
এটার সাথে কি যোগ করতে হবে, এটার সাথে মুনাফা যোগ করতে হবে। মুনাফা কত হবে, মুনাফা হবে এই 20 টাকার 25%, এই 20 টাকার 25% হবে। তাহলে 20 গুণ 25%, তাহলে কত হয়, এখানে 20 আছে, এটার 25% করলে 4 হয়, তাহলে 24 টাকা। 20-এর 25%, 20-এর 25% দুঃখিত 5 হয়, 5 হয়, তাহলে 25 টাকা আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত, 25 টাকা। আমাদের অ্যান্সার হচ্ছে 25 টাকা। ওকে, তাহলে অ্যান্সার সি। এরপরে 31-এ আসো, অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণকে কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়। দেখো, মূলধন বিনিয়োগের অনুপাত চুক্তি অনুযায়ী হতে পারে। প্রথম কথা হচ্ছে চুক্তি অনুযায়ী হতে পারে। চুক্তিতে যদি বলা থাকে 3:2:1, যদি বলা থাকে 1:1:1 বা সমান, এটা বলা থাকতেই পারে। এখন চুক্তিতে বলা না থাকলে কি হবে, সমান অনুপাতে। চুক্তিতে বলা না থাকলে কি হবে, সমান অনুপাতে। এখন দেখো আমাদের কি কি বলছে, বলছে সমান অনুপাতে। এখানে তো বলা নাই যে চুক্তিতে উল্লেখ নাই, তাহলে সমান অনুপাতে আমরা বলতে পারছি না, মুনাফা বন্টন অনুপাতে বলতে পারছি না, চুক্তি অনুযায়ী হবে। তাহলে মূলধন বিনিয়োগ করতে হয় চুক্তি অনুযায়ী। ওকে, অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। 32-এ আসো, আয় বিবরণী তৈরি করার সময় মুনাফাবিহীন বিক্রয় কি করতে হয়। আয় বিবরণী তৈরি করার সময় সবসময় মনে রাখবা, মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় কার কাছে করা হয়, মালিকের কাছে করা হয়। অর্থাৎ মালিককে সবসময় বিনা লাভে পণ্য দিতে হয়। তোমার ধরো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, সে তো তোমার কাছ থেকে ক্রয় মূল্যে ব্যবসায়ী থেকে পণ্যে নিয়ে যাবে, কারণ সে লাভ দিবে না ব্যবসায়ীকে, এটাই স্বাভাবিক। তাহলে মুনাফাবিহীন বিক্রয় আমরা যে দামে ক্রয় করি সেই দামে মালিককে দিয়ে দিই। এই জন্য ক্রয় থেকে একবার বিক্রয় বাদ যাবে এবং বিক্রয় থেকে আরেকবার বাদ যাবে। যে দামে ক্রয় করি সেই দামে দিয়ে দিই, এজন্য ক্রয় থেকে একবার বাদ, বিক্রয় থেকে একবার বাদ। তাহলে বিক্রয় থেকে বাদ যায়, ক্রয় থেকে বাদ যায়, দুইটাই কারেক্ট। প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ যায়, এটা ভুল আছে। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2। 33-এ আসো, শেয়ার অবহার কি ধরনের সম্পত্তি। শেয়ার অবহার হচ্ছে এক ধরনের অলিক সম্পদ, ভুয়া সম্পদ, অলিক, ভুয়া বা অসমন্বয়, ভুয়া সম্পদ, অলিক সম্পদ, ভুয়া সম্পদ, বা হচ্ছে আমাদের অসমন্বয়কৃত ব্যয়, বা কি অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয়, তিনটার যে কোনো একটা অ্যান্সার হবে। এখানে দেখো অলিক আছে, তাহলে অলিক নিব আমরা, অলিক হচ্ছে অ্যান্সার, এখানে সি। ওকে, এরপরে দেখো 34-এ আসো, কাঁচামালের ব্যয় 6,000 টাকা, মজুরি 3,000 টাকা, কারখানা উপরি ব্যয় 4,000 টাকা হলে মুখ্য ব্যয় কত। তাহলে মুখ্য ব্যয়ের মধ্যে সকল প্রকার প্রত্যক্ষ খরচ যায়। এখানে প্রত্যক্ষ খরচ আছে হচ্ছে কাঁচামালের ব্যয়, মজুরি, আর এই যে কারখানা ব্যয় যেটা দেখতেছো এটা হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে আমরা প্রত্যক্ষ ব্যয় দুটা যোগ করবো, 6 আর 3 হচ্ছে আমাদের 9,000 টাকা। কত টাকা, 9,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9 হচ্ছে বিতে আছে, তাহলে বি অ্যান্সার। ওকে, এরপরে 35-এ আসো, পরিবহন সংক্রান্ত শর্ত কয়টা আছে। পরিবহন সংক্রান্ত শর্ত হয় দুইটা, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন পয়েন্ট। তাহলে এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে আমাদের এই একটা, আর এফওবি ডেস্টিনেশন এই দুইটা দেখতে পাচ্ছি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নগদ বার্তা সংক্রান্ত শর্ত, এটা হচ্ছে নগদ বার্তার শর্ত, তাই না, নগদ বার্তার শর্ত। তাহলে এইটা হবে না, তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 3 আমাদের অ্যান্সার। 36-এ আসো, এবিসি কোম্পানি লিমিটেড এর বিক্রয় 60,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, অপরিচালন আয় 2,000 টাকা এবং অপরিচালন ব্যয় 4,000 টাকা। কর পূর্ব নিট মুনাফা কত। তাহলে আমরা দেখো বিক্রয় থেকে, এই যে বিক্রয় 60,000, বিক্রয় আছে 60,000, তাই না, বিক্রয় 60,000, এটা থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, বিক্রিত পণ্যের ব্যয় এটা যদি বাদ দিই, তাহলে আমরা কি পাবো, মোট মুনাফা পাবো। বিক্রিত পণ্যের ব্যয় আছে দেখো 40,000 টাকা, তাহলে 40,000 আমরা বাদ দিলাম, তাহলে আমরা কি পেলাম, মোট মুনাফা পেলাম 20,000 টাকা। মোট মুনাফা কি পাইলাম, 20,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা, তাই তো, মোট মুনাফা, মোট মুনাফা। ধরো বিশদ বিবরণী করতেছি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পেয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, অপরিচালন আয়, অপরিচালন আয় থাকলে আমাদেরকে যোগ করতে হয়। তাহলে আমরা 2,000 টাকা যোগ করব, 2,000 টাকা কি করব, যোগ করব। এবং দেখো অপরিচালন ব্যয় আছে 4,000 টাকা, তাহলে এই 4,000 আমরা বিয়োগ করব, তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। তাহলে আমরা কি পাবো, নিট মুনাফা। তাহলে নিট মুনাফা কত হবে, নিট মুনাফা কত হবে বলো, 18,000 টাকা। কত টাকা, 18,000 টাকা। কত টাকা, 18,000 টাকা। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 18,000 টাকা। এরপরে 37-এ আসো, আয়করের হার 40% হলে, আয়করের হার 40% হলে কর পরবর্তী নিট মুনাফা কত। তাহলে আমরা কর পূর্ব নিট মুনাফা পাইছি 18,000 টাকা, এই যে 18,000 টাকা আমরা পাইছি কর পূর্ব, এটার উপর আয়করের হার দেওয়া আছে 40%, এটার উপর আয়করের হার আছে 40%। তাহলে আমরা কর পরবর্তী নিট মুনাফায় যেতে চাই, কর পরবর্তী নিট মুনাফায় যেতে চাই, তাহলে আমরা আয়করটা বাদ দিব। আয়করটা কিভাবে বাদ দিতে পারো, সরাসরি এরকম 1-0.40 দিলে তুমি কর পূর্ব নিট মুনাফা পেয়ে যাবা, কর পরবর্তী নিট মুনাফা পেয়ে যাবা। অথবা কি করতে পারো, 18,000-এর 40% করতে পারো এবং সেই 40%কে 18,000 টাকা থেকে বাদ দিতে পারো, এইভাবে করতে পারো। 18,000
গুণ 40%, ঠিক আছে? তাহলে 18,000-এর 40% কত হয়? 10% হয় 1800, তাহলে 20% হয় হচ্ছে 3600, 7,200 টাকা হওয়ার কথা। কত হওয়ার কথা? 7,200। এরপরে তুমি কি করতে পারো? এই 18,000 থেকে 18,000 থেকে 7,200 বাদ দিতে পারো। 7,200 বাদ দিলে আমাদের কত হবে? 11,800 টাকা। এটা অ্যান্সার। এই একভাবে করতে পারো, দুঃখিত, তাহলে এটা হবে 10,800, 10,800, 10,800, এই একভাবে বিয়োগ করলে 10,800 আসে। এটা একটা করতে পারো। আর একটা হচ্ছে তুমি এই 18,000-কে 18,000 গুণ এক বিয়োগ যে কর হার আছে সেটা হচ্ছে 4.0, 40% মানে হচ্ছে 0.40, 0.40, তাহলে 18,000 গুণ এখন এক বিয়োগ 0.40 যদি বাদ দাও তাহলে হচ্ছে 0.60। এটাও কিন্তু একই আসবে। এটাও করে দেখো তোমরা ক্যালকুলেটারে, সেম আসবে অ্যান্সার। সেটা হচ্ছে 18,000 গুণ 0.6, তাহলে দেখো 10,800 আসতেছে। তাহলে যেভাবে ইচ্ছা করতে পারো। একটা হচ্ছে কর বের করে তারপরে বাদ দিতে পারো, আর একটা হচ্ছে ডিরেক্ট এক থেকে কর বিয়োগ করে মাল্টিপ্লাই করলে তোমাদের অ্যান্সার বের হবে। যেইটা সুবিধা হয় সেটা করো। তাহলে 10,800 হচ্ছে আমাদের অ্যান্সার। 38-এ আসো। আর চলতি মূলধন বলতে কি বোঝায়? তাহলে চলতি মূলধনের মধ্যে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কি পাই? চলতি মূলধন পাই। এখানে দেখো মোট সম্পদ আছে, ভুল, মোট সম্পদ ভুল, এটা চলতি সম্পদ, এটা চলতি দায়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা পাই চলতি মূলধন। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি? সি। 39-এ চলে আসো। ব্যবস্থাপনা প্রতিনিধির কমিশন চার্জ করার পরবর্তী নেট মুনাফার উপর 5% হারে কমিশন দিতে হলে কমিশন ধার্য করতে হবে কিসের উপর? তাহলে আমি তোমাদেরকে শিখাইছিলাম যে পূর্ববর্তী, যেহেতু এখানে পরবর্তী বলছে, পরবর্তীটা ধরতে হবে 100। তাহলে পূর্ববর্তী হচ্ছে আমরা জানি না, কমিশন হচ্ছে 5 টাকা। 100 টাকায় কমিশন কয় টাকা? 5 টাকা। ওকে, পূর্ববর্তী থেকে কমিশন বাদ দিলে আমরা পরবর্তী পাই, এবং পরবর্তী হচ্ছে আমাদের এখানে 100। কমিশন পরবর্তী হচ্ছে আমাদের 100, পরবর্তী হচ্ছে আমাদের 100। তাহলে দেখো এই যে 100 বানাইতে গেলে, এই 5 বিয়োগ করে 100 বানাইতে গেলে এখানে আমাদের 105 দেওয়া লাগতেছে, তাই তো? তাহলে অ্যান্সার হবে এই যে 105 টাকার উপর কমিশন ধার্য করতে হবে। কি করতে হবে? 105 টাকার উপর 5 টাকা হারে কমিশন ধার্য করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে ডি। এর আগেও এই টাইপের একটা ম্যাথ অন্য গাণিতিক সমস্যা ছিল, সেই আকারে বুঝিয়েছি, সেটা একটু দেখবা এবং এইটা তখন বুঝে যাবা। ওইটা যদি দেখো এটা বুঝতে খুবই একবার পানির মতো লাগবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। 40-এ আসো। হিসাব বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করা হলে কোম্পানির আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে? তাহলে কোম্পানি যদি লভ্যাংশ ঘোষণা দেয়, তাহলে লভ্যাংশ হচ্ছে সবসময় মনে রাখবা উত্তোলনের মতো। লভ্যাংশ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ দিতে হয় শেয়ারের বিপরীতে, আর অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি দেয়? উত্তোলন করে, মালিক উত্তোলন করে। তাহলে উত্তোলন করলে কি হয়? সেইটা লভ্যাংশ করলেও একই প্রভাব পড়বে। তাহলে উত্তোলন করলে যেমন উত্তোলন আর মূলধন হয়, উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট, এইখানেও কি হবে? লভ্যাংশ ডেবিট এবং মূলধন কি? ক্রেডিট। তাহলে উত্তোলন করলে কি হয়? উত্তোলন করলে আমাদের মূলধন কমে যায়, এবং যৌথ মূলধনী কোম্পানিতে তো আমরা মালিকানা সত্ত্ব বিবরণী না করে কি করি? সংরক্ষিত আয় বিবরণী করি। তাহলে সংরক্ষিত আয় বিবরণী থেকে আয় কমে যাবে। তাহলে লভ্যাংশ প্রদান করলে সংরক্ষিত আয় বিবরণী থেকে আয় কমে যাবে। যদি মূলধন কমে যায় সেটা লেখা থাকে, সেটাও কিন্তু অ্যান্সার। যেহেতু সংরক্ষিত আয় বিবরণী আমরা করতে পারি মালিকানা সত্ত্ব বিবরণীর বিপরীতে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, সেজন্য আমরা সংরক্ষিত আয় কমে যাবে এই কথাটা লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার কি? এ। 41 নং এমসিকিউতে যদি আমরা আসি, বলতেছে যে কোনটি অপরিচালন ব্যয়? তো আছে সুদ খরচ, বীমা খরচ, বেতন খরচ, বিজ্ঞাপন খরচ। এখন দেখো এই যে বীমা খরচ, বেতন খরচ, বিজ্ঞাপন খরচ, এই সবগুলো কিন্তু আমাদের পরিচালন ব্যয়। সবগুলো কি? পরিচালন ব্যয়। আমাদের যে সুদ খরচ আছে, যেটা সুদ খরচ, এটা হচ্ছে অপরিচালন ব্যয়। এটা কি? এক প্রকার অপরিচালন ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে এ। 42-এ আসো। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে তৈরি করা হয় কোনটি? তাহলে স্থিতিশীল মূলধন পদ্ধতি, অংশীদারি ব্যবসায়ের মূলধন হিসাব করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা স্থায়ী আর একটা পরিবর্তনশীল। যদি স্থিতিশীল পদ্ধতিতে করি তাহলে আমাকে মূলধন হিসাবও রাখতে হবে, পাশাপাশি চলতি হিসাব রাখতে হবে। যদি স্থিতিশীল পদ্ধতি বা স্থায়ী পদ্ধতিতে করি তাহলে আমাকে মূলধন হিসাব যেমন রাখতে হয়, পাশাপাশি আমার পরিবর্তনশীলতার কারণে আমাকে চলতি হিসাব নামে আরেকটা হিসাব রাখতে হয়। আর লাভ লোকসান হিসাবের জন্য আমাদের স্থিতিশীল মূলধন পদ্ধতি ব্যবহার করতে হবে না। তাহলে আমাদের অ্যান্সার 1, 2 ও 3। অ্যান্সার কি হবে? 2 ও 3। তাহলে গ হচ্ছে অ্যান্সার। 43-এ আসো। যখন কোম্পানি নিজের শেয়ার ক্রয় করে তখন তাকে ড্যাশ বলে। তাহলে কোনো কোম্পানি যখন তার নিজের শেয়ার ক্রয় করে, মানে তোমার কাছে শেয়ার বিক্রি করছিল, এখন কোম্পানি মনে হচ্ছে না শেয়ারটা ফেরত নিবে, যেটাকে আমরা ফিনান্সের ভাষায় বলি কল বন্ড বা কল শেয়ার। বলে কল শেয়ার বা হচ্ছে এই যে কল করে আবার ফেরত আনা, এটাকে কি বলে? পুনঃক্রয়ও বলতে পারো। তাহলে শেয়ার পুনঃক্রয় করলে সেটাকে আমরা কি বলবো? ট্রেজারি শেয়ার। তাহলে যখন কোনো কোম্পানি তার শেয়ার বিক্রয় করার পর
আবার তার বিনিয়োগকারীর কাছ থেকে পুনরায় ফেরত নিয়ে নেয়, তাহলে এটাকে বলি আমরা হচ্ছে ট্রেজারি শেয়ার। সেটাকে আমরা কি বলি? ট্রেজারি শেয়ার। এখন বলতে পারো ভাইয়া আমি তো শেয়ার কিনছি, আমি তো ফেরত দিব না। তোমার চুক্তি থাকবে শেয়ার কেনার ক্ষেত্রে বা বন্ড কেনার ক্ষেত্রে, চুক্তি থাকবে। কোম্পানি চাইলে তোমাকে কল করতে পারে, এরকম চুক্তি থাকবে। অর্থাৎ কোম্পানি যদি চায় তোমার শেয়ার পুনরায় নিতে পারবে, সেক্ষেত্রে তোমাকে একটা প্রিমিয়াম দিবে, অর্থাৎ একটা অ্যামাউন্ট দিবে, যেটার কারণে তুমি বিক্রি করে দিবা। তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। 44, মণিহারি ক্রয় 5,000 টাকা, প্রারম্ভিক মণিহারি 1,000 টাকা এবং সমাপনী মণিহারি 3,000 হলে ব্যবহৃত মণিহারি। তাই দেখো আমাদের প্রারম্ভিক শুরুতে হচ্ছে মণিহারি ছিল 1,000 টাকা, তাই তো? শুরুতে হচ্ছে 1,000 টাকা ছিল এবং আমরা ক্রয় করছি কত? 5,000 টাকা। তাহলে আমাদের মোট মণিহারি কত হওয়ার কথা? 6,000 টাকা। এই 6,000 টাকা আমাদের মণিহারি থাকার কথা, কিন্তু আমরা সমাপনী মণিহারি পাচ্ছি কত? 3,000। কত পাচ্ছি? 3,000 পাচ্ছি। এই 3,000 পাচ্ছি আমরা সমাপনীতে এসে, তাই না? তাহলে এই 6,000 থেকে 3,000 আসতে গেলে আমাকে 3,000 টাকার মণিহারি কি করতে হয়েছে? খরচ বা ব্যয় করতে হয়েছে। তাহলে ব্যয় হচ্ছে আমাদের 3,000 টাকা। ব্যয় কত? 3,000 টাকা। তাহলে মণিহারি ব্যবহৃত মণিহারির পরিমাণ কত? 3,000 টাকা, বা মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ কত? 3,000 টাকা। এরপরে 45 আসো, মুখ্য ব্যয়ের উপাদান কোনটি? মুখ্য ব্যয়ের মধ্যে থাকে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। মুখ্য ব্যয় মানেই সকল প্রকার প্রত্যক্ষ খরচ, সেটা কাঁচামাল হোক, শ্রম হোক, অন্যান্য প্রত্যক্ষ খরচ হোক। তাহলে পরোক্ষ আসবে না, উৎপাদন মজুরি, অফিস ভাড়া। দেখো অফিস ভাড়া হচ্ছে আমাদের কি? বিক্রয় সংক্রান্ত খরচ। কারখানা যন্ত্রপাতির অবচয়। তাহলে দেখো আমাদের মুখ্য ব্যয়ের মধ্যে এটা হচ্ছে কারখানা যন্ত্রপাতির অবচয় হচ্ছে এক প্রকার পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ। আর এই যে উৎপাদন মজুরি, এটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এটাকে কি বলা হয়? প্রত্যক্ষ খরচ। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। 46 আসো, বিন কার্ড হতে জানা যায়। বিন কার্ড হতে কি কি জানা যায়? দেখো বিন কার্ড বলতেছে, বিন কার্ড আমি একটু আগে বলছিলাম বিন কার্ড সংরক্ষণ করে কে? গুদাম রক্ষক, তাই না? গুদাম রক্ষক সংরক্ষণ করে। এবং এই বিন কার্ডে কখনোই মালের মূল্য লেখা থাকে না, কত একক ঘাটতি হয়েছে, ঘাটতি একক লেখা থাকে না, ঠিক আছে? ঘাটতি একক থাকে উৎপাদন ব্যয় ব্যবস্থাপকের কাছে। তারপরে মজুত পণ্যের ব্যবহার কতটুকু, এটা উৎপাদন ব্যয় ব্যবস্থাপকের কাছে থাকে। এগুলো কার কাছে থাকে? উৎপাদন ব্যবস্থাপক, ব্যবস্থাপক, উৎপাদন ব্যয় ব্যবস্থাপক বা হিসাব রক্ষকের কাছে থাকে। তাহলে মজুত পণ্যের পরিমাণটা শুধুমাত্র বিন কার্ড থেকে জানা যায়, এই পরিমাণটা জানা যায়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ, অ্যান্সার কি? খ। এরপরে 47 আসে, কোম্পানির শেয়ার যে মূল্যে ইস্যু করা হয় তাকে কোম্পানির শেয়ার কীভাবে ইস্যু করা যায়? তাহলে কোম্পানির শেয়ার 3 ভাবে ইস্যু করা যায়। একটা হচ্ছে সমমূল্যে, ধরো 100 টাকা শেয়ার 100 টাকায় বিক্রি করলো, সেটাকে বলতে পারি সমহারে। যদি বেশি দামে বিক্রি করে, ধরো 100 টাকা শেয়ার 120 টাকায় বিক্রি করছে, তাহলে সেটাকে বলি অধিহার বা প্রিমিয়ামে বিক্রি। আর যদি কম দামে বিক্রি করে, ধরো 100 টাকা শেয়ার 90 টাকা বা 95 টাকায় বিক্রি করছে, সেটাকে বলি অবহারে বা বাট্টায় বিক্রয়, তাই তো? অবহার বা বাট্টায় বিক্রয়। তাহলে 3টাই কারেক্ট। তাহলে 1, 2, 3 অ্যান্সার, 1, 2, 3 আমাদের অ্যান্সার। ওকে, এরপর 48 আসো, ভ্যাট প্রকৃতপক্ষে কার কাছ থেকে আদায় করা হয়? তাহলে এই যে ভ্যাট, ভ্যাট ভ্যাট হচ্ছে আমরা যখন পণ্য ক্রয় করি তখন বিক্রেতাকে দিতে হয়, তাই না? এই বিক্রেতার কাছে ভ্যাটটা হচ্ছে এক প্রকার কি? এক প্রকার দায়। তাহলে বিক্রেতা যে ভ্যাটটা আদায় করে সেটা সরকারকে দিতে হবে, এবং এই ভ্যাটটা তোমার কাছ থেকে কেটে নিচ্ছে। এটা যেমন বিক্রেতা যখন হচ্ছে পাইকারের কাছ থেকে কিনছিল, বা পাইকার যখন উৎপাদকের কাছ থেকে কিনছিল, বা ইম্পোর্টার বা আমদানিকারকের কাছ থেকে কিনছিল, সবাই কিন্তু একবার করে ভ্যাট কাটছে। এবং এই যে তোমার কাছ থেকে বা আমি যে ভোক্তা, আমার কাছ থেকে সর্বশেষ ভ্যাটটা নিচ্ছে, এই সব ভ্যাটের যোগফল আমার উপর এসে পড়তেছে। তাহলে প্রকৃতপক্ষে ভ্যাট কার উপর বর্তায়? প্রকৃতপক্ষে ভ্যাটের ভার বহন করে হচ্ছে ক্রেতা বা ভোক্তা। কে বহন করে? ক্রেতা বা ভোক্তা। কে বহন করে? ক্রেতা বা ভোক্তা। অ্যান্সার বি। এরপরে 49 আসো, কলি ও মালা একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা এবং 75,000 টাকা। তারা মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করে। কলি কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। বলছে কলি কি ধরনের অংশীদার? তাহলে অংশীদারদের যে শ্রেণী বিভাগ আছে, আমরা অংশীদারি ব্যবসায় পড়েছি, তো সেই শ্রেণী বিভাগের মধ্যে বলতেছে কলি হচ্ছে কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। তাহলে দেখো মূলধন বিনিয়োগ করছে কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না, এমন অংশীদারকে আমরা বলি ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। কি বলি? নিষ্ক্রিয় বা ঘুমন্ত, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। ওকে, তোমাদেরকে একটা গল্প বলি, ঠিক আছে? তোমাদেরকে একটা গল্প বলি, এটা মজার করব। ধরো একজন হচ্ছে বিয়ে করছে, ঠিক আছে? একজন বিয়ে করছে, এখন বিয়ে করার পর অনেক দিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সে হচ্ছে একসময় পার্টনারশিপ বিজনেস করতো। সে একসময় কি করতো? পার্টনারশিপ বিজনেস করতো। এখন পার্টনারশিপ বিজনেস করতো, একসময় একজন মহিলা ছিল পার্টনার, এখন বা মেয়ে ছিল পার্টনার। তো হচ্ছে তার যে স্ত্রী আছে, সেই স্ত্রীর সাথে তার ওই পার্টনারের একদিন দেখা হয়ে গেছে, ঠিক আছে? মানে দেখা হয়ে গেছে, মানে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে। ওই যে সেই পার্টনার আসছে, যে হাজব্যান্ড সে আসছে, এবং ওই স্ত্রী বা ওয়াইফও আসছে। এখন ওই যে হাজব্যান্ড আছে, সে তার ওয়াইফকে পরিচয় করা দিচ্ছে, দেখো ইনি ছিল আমার এক্স স্লিপিং পার্টনার। কি ছিল? এক্স স্লিপিং পার্টনার। তো এই বললে সেই হচ্ছে
সেই ওয়াইফ হচ্ছে হাজবেন্ডের উপর রাগ, সে কি রাগ, ঠিক আছে। তো এইটা করে সে চলে গেছে, কেন গেল? তো স্লিপিং পার্টনার বলছে, এক্স স্লিপিং পার্টনার ভাবছে কি নাকি, তো নেগেটিভ চিন্তা চলে আসছে। তো আসলে তোমরা তো বিজনেসের স্টুডেন্ট, তোমরা হইলে যাইতা না, তোমরা হইলে রাগ করতা না, যারা মেয়েরা আছো তোমরা হইলে হয়তো বা রাগ করতা না। কারণ স্লিপিং পার্টনার মানে কি? স্লিপিং পার্টনার মানে হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমান্ত অংশীদার, নিষ্ক্রিয় বা ঘুমান্ত অংশীদার। তারা যারা বিজনেসের না, যারা বিবিএর না, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের না বা ব্যবসায়িক ইউনিটের শিক্ষার্থীরা, তারা কিন্তু রাগ করবে। তাহলে স্লিপিং পার্টনার বললো না, বলবা নিষ্ক্রিয় বা ঘুমান্ত অংশীদার। অ্যান্সার কি? নিষ্ক্রিয় বা ঘুমান্ত অংশীদার, অর্থাৎ যারা কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন। আশা করে বুঝতে পারছো। ওকে, এরপরে বলতে শেষ, কারবারে মোট মূলধনের সুদ কত? কারবারে মোট মূলধনের সুদ কত? কারবারে মোট মূলধনের সুদ কত? আচ্ছা, এই যে কারবার, এইখানে হচ্ছে দুইজনের হচ্ছে দুইটা মূলধন আছে এবং সুদ কাটতে বলছে আমাদের 10% হারে। তাহলে 80,000-এর উপর 10% কাটবা, 75,000-এর উপর 10% করবা। তাহলে 80,000-এর 10% হয় হচ্ছে আমাদের 8,000 টাকা এবং 75,000 আমি যদি লিখেও দিই 80,000 গুণ 10%, তাহলে সেইটা হয় হচ্ছে আমাদের এই 8,000 টাকা প্লাস হচ্ছে আমাদের 75,000 গুণ যদি আমরা 10% করি, গুণ যদি 10% করি, তাহলে কত হয়? 7,500 টাকা। 7,500 টাকা, তাহলে কত হয়? 15,500, 15,500 টাকা, 15,500 টাকা। তাহলে 15,500 হচ্ছে আমাদের অ্যান্সার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। মোট মূলধনের সুদ কত? 15,500। 51-তে চলে আসো, তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাত কোনটি? তাহলে তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা নির্ণয় করে আমাদের কুইক অনুপাত। কোন অনুপাত? কুইক অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অথবা কি তড়িৎ অনুপাত। তড়িৎ, আবারও কি বলতে পারো? সেটাকে বলতে পারো তড়িৎ। ওকে, তাহলে এগুলো সবই অ্যান্সার। তাহলে এখানে দেখো অপশনে আছে তড়িৎ, আছে বিতে, বি হচ্ছে আমাদের অ্যান্সার। 52-তে আসো, 52-তে বলছে কোনটি বেতন বিবরণীর উপার্জনের উপাদান? বেতন বিবরণের উপার্জন মানে হচ্ছে আয়। উপার্জন মানে কি? উপার্জন মানে হচ্ছে আয়। দেখো, আয়কর হচ্ছে একটা ব্যয়, ভবিষ্যৎ তহবিলের চাঁদা যেটা তোমার কাছ থেকে কেটে নেবে সেটা তোমার ব্যয়, কল্যাণ তহবিলের চাঁদা এটাও তোমার কাছ থেকে কেটে নেবে। তাহলে এই তিনটা হচ্ছে ব্যয়। এখন দেখো, এই যে মহার্ঘ ভাতা, এখানে হবে মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা হচ্ছে আমাদের এক প্রকার আয়, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান কর্মচারীদেরকে যে ভাতা বা অতিরিক্ত আর্থিক সুবিধা দেয় সেটাকে আমরা মহার্ঘ ভাতা বলি। তাহলে এইটা হচ্ছে আমাদের আয়। তাহলে উপার্জনের উপাদান হচ্ছে এই আয়টা, যেটা অ্যান্সার ডিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। 53-তে আসো, উৎপাদন ব্যয় বিবরণীর সাহায্যে নির্ণয় করা যাবে। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর সাহায্যে আমরা কি করি? আমরা মোট পণ্যের মুখ্য ব্যয় নির্ণয় করি, তাই না? কারখানা উপরিব্যয় যোগ করে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় নির্ণয় করি, তাই না? মোট ব্যয় আমাদের বিক্রয় এবং হচ্ছে প্রশাসনিক ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করি এবং বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। তাহলে দেখো, কারখানা ব্যয় আমরা নির্ণয় করি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, মোট ব্যয় নির্ণয় করি। তাহলে সবগুলোই আমরা উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে করতে পারি। সবগুলো আমরা কি করতে পারি? এই উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে করতে পারি। তাহলে 1, 2, 3 তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে অংশীদারি কারবারের উত্তোলনের সুদ কি নির্দেশ করে? অংশীদারি কারবারের উত্তোলনের সুদ, তাহলে উত্তোলন কারা করে? অংশীদাররা করে। উত্তোলন কারা করে? অংশীদাররা করে। তাহলে এই যে উত্তোলন করছে অংশীদাররা উত্তোলন করছে এবং উত্তোলনের উপর যদি সুদ দেয় তাহলে এটা প্রতিষ্ঠান বা কারবারের জন্য আয়। তাহলে উত্তোলনের সুদ সবসময় আয়। উত্তোলনের সুদ সবসময় কি হবে? আয়। কারণ অংশীদাররা ব্যবসায় থেকে টাকা উত্তোলন করছে এবং তার উপর সুদ দিচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, অংশীদারদের জন্য ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এরপরে দেখো, ইকুইটি কি? ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে ওই বা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তাহলে শুধু মূলধন কেন হবে না? মূলধনের ইংরেজি হচ্ছে সি, এর সাথে আমরা রেভিনিউ যোগ করি, এক্সপেন্স মাইনাস করি এবং ড্রয়িংস বা উত্তোলন মাইনাস করি। তাহলে শুধু মূলধন বললে শুধু সি হইতো, তাই না? তাহলে সির কারণে এটা হচ্ছে না। সম্পত্তির উপর মালিকের দাবি, তাহলে সম্পত্তির উপর মালিকের দাবি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওই বা ইকুইটি। আশা করি বুঝতে পারছো। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 56-তে চলে আসো, বলতেছে মিস স্নেহা 2021 সালের 1 জানুয়ারি তারিখে 2000 একক, কত একক? 2000 একক পণ্য 2 টাকা দরে এবং জানুয়ারি 17 তারিখে 3000 একক, কত একক? 3000 একক পণ্য
টাকা দরে ক্রয় করে, তাহলে ক্রয় করছে দুইবার। জানুয়ারি 31 তারিখে 2500 একক পণ্য ইস্যু বা বিক্রয় করে। তাহলে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত। তাহলে একক প্রতি পণ্যের মূল্য নির্ণয় করতে আমাদেরকে দুইটা যে ক্রয় করছে এই দুইটাই যোগ করতে হবে এবং কত একক ক্রয় করছে সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা মোট ক্রয় মূল্যটাকে বের করি। দেখো 2000 একক পণ্য 2 টাকা দরে হচ্ছে 1 জানুয়ারি করছে, তাহলে এইটুকুর দাম কত আসে, এতটুকুর দাম আসে আমাদের 4000 টাকা, তাই না? 4000 টাকা। আবারও জানুয়ারি 17 তারিখে আসলে 3000 একক পণ্য 3 টাকা দরে, তাহলে 3000 গুণ 3 দাও, তাহলে 9000 টাকা। তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য হচ্ছে 4000 যোগ 9000, তাহলে 13000 টাকা উপরে। এবং ভাগ দিবা কি দিয়ে, এই যে যত একক পণ্য ক্রয় করা হয়েছে সেটা দিয়ে ভাগ দিবা। তাহলে পণ্য একবার কিনছি 2000 একক, একবার কিনছি 2000 একক, আর একবার কিনছি 3000 একক, আর একবার কত 3000 একক। তাহলে এই দুইটা যোগ হবে নিচে। তাহলে দেখো 9 আর 4 13000, তাহলে 13000 ডিভাইডেড বাই 5000, 13000 ডিভাইডেড বাই 5000, 3টা শূন্য কেটে দিতে পারো, 13 ভাগ 5, 13 ভাগ কত 5, 13 ভাগ 5। তাহলে আমরা ক্যালকুলেটর করে ফেলি, 13 ভাগ 5, 13 ভাগ 5, 13 ডিভাইডেড বাই 5, 2.6 বা 2.60 টাকা। 2.60 টাকা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি? সি। এরপরে বলতেছে ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত মালের মূল্য কত। ফিফো পদ্ধতি, এখন দেখো ফিফো পদ্ধতিতে যদি আমরা করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? 1 জানুয়ারি, তাহলে 1 তারিখ আমরা লিখি। দেখো 1 তারিখ, 1 তারিখ কি হইলো, 1 তারিখ হচ্ছে আমরা 2 টাকা দরে 2000 একক, তাহলে টাকা এখানে লেখো, টাকা একক আর মোট দাম, তাই না? মোট দামটা আমরা শেষে লিখি। তাহলে টাকা কত, 2 টাকা দরে, 2 টাকা দরে 2000 একক, তাই তো? 2000 একক, তাহলে মোট দাম আসে আমাদের 4000 একক। ওকে, এরপরে আমরা 17 তারিখ কিনছি। 17 তারিখ হচ্ছে 17 তারিখ কি করছি, 17 তারিখে কি করছি দেখো, 17 তারিখে আমরা 3000 একক 3 টাকা দরে, 3000 একক 3 টাকা দরে কিনছি, 3000 একক 3 টাকা দরে কিনছি, মোট দাম আসছে আমাদের 9000 একক, তাই তো? এখন আমরা যদি ফিফো পদ্ধতিতে বিক্রি করতে চাই তাহলে আমাদেরকে এই শুরু থেকে বিক্রয় করা শুরু করতে হবে। এখন ফিফো পদ্ধতিতে আমরা 2500 একক বিক্রি করব। 2500 একক যদি আমরা বিক্রি করতে চাই, এই যে 2000 একক, এই যে 2000 একক, এইটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে দিয়ে দিতে হবে ফিফো পদ্ধতিতে। তাহলে প্রথম দিক থেকে আগে দিব। তাহলে এই 2000 একক বিক্রি করছি, আমরা ইস্যু করছি কত, এই 2000 একক 2 টাকা দরে এই 2000 একক বিক্রি করছি, তাই না? তাহলে দাম আসছে 4000 টাকা। এখন আমার তো বিক্রি করতে হবে 2500 একক, আছে কত, উপরে আছে 2000, আরও 500 একক পণ্য আমাদেরকে এইখান থেকে দিতে হবে, আরও 500 একক দিতে হবে এইখান থেকে। তাহলে আমরা 500 একক নিব 3 টাকা দরে, 3 টাকা দরে 500 একক নিলাম, এটা টাকা এটা একক। তাহলে 3 5 15, 3 5 15, তাহলে 1500 টাকা। তাহলে এই 4000 এবং এই 1500 ইস্যুকৃত পণ্যের দাম হবে 5500 টাকা। কত টাকা? 5500 টাকা, 5500 টাকা। ওকে, 5500 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা বিতে দেখতে পাচ্ছ তোমরা, বিতে আছে 5500 টাকা। এরপরে 58তে আসো, কোন উপাদানটি চলতি অনুপাত নির্ণয়ে ব্যবহৃত হয়। তাহলে চলতি অনুপাত নির্ণয়ে ব্যবহৃত হয় আমাদের চলতি সম্পদ আর চলতি দায়, চলতি সম্পদ আর চলতি দায়। তাহলে এই যে অফিস খরচ, মণিহারি ব্যয়, এই দুইটাই হচ্ছে আমাদের কি, ব্যয়, এটা কোনো সম্পদও না দায়ও না। আর এই যে বকেয়া তলব হচ্ছে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে কোম্পানি ধাপে ধাপে যখন টাকা তলব করে সেটাকে আমরা যে ইংলিশে কল বলি আর বাংলায় বলি তলব। তাহলে এটা হচ্ছে আমাদের শেয়ার আদায়ের একটা অংশ। তাহলে এটা কোম্পানির জন্য মূলধনের একটা ব্যাপার। তাহলে এই তিনটাই আমাদের চলতি সম্পদ কিংবা দায়ের মধ্যে পড়ে না। কিন্তু এই যে বকেয়া বেতন, বকেয়া বেতন দেখতে পাচ্ছ না, বকেয়া বেতন, এটা হচ্ছে চলতি দায়, এটা কি চলতি দায়। তাহলে চলতি দায় আমাদের চলতি অনুপাতের মধ্যে লাগবে ভাগ করতে। তাহলে চলতি অনুপাত নির্ণয়ে ব্যবহৃত হয় এই বকেয়া বেতন। ওকে, এরপর 59-এ আসো, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত। মুনাফার পরিমাণ নির্ণয় বা মুনাফা নির্দেশক অনুপাত হচ্ছে আমাদের মোট লাভ এবং নিট লাভ অনুপাত, পাশাপাশি শেয়ার প্রতি আয়ও তোমরা বলতে পারো। তাহলে দেখো আমাদের মোট লাভ অনুপাত আছে, নিট লাভ অনুপাত আছে, শেয়ার প্রতি আয় এখানে দেওয়া নাই, থাকলে সেটাও হতো। তারল্য অনুপাত হচ্ছে তাৎক্ষণিক দায় পরিশোধ করে, তারল্য অনুপাত কি করে, তাৎক্ষণিক দায় পরিশোধ করে, এই জন্য এটা আমরা নিচ্ছি না। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত, 1 আর 3। 60-এ আসো, 60-এ বলতেছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 26,000 টাকা, কাঁচামাল ক্রয় 1,20,000, কাঁচামালের পরিবহন ব্যয় আছে 4,000 টাকা, কাঁচামালের সমাপনী মজুদ 6,000 টাকা হলে কারখানায় ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত। তাহলে ব্যবহৃত কাঁচামালটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় বাদ সমাপনী, তাই তো? এখন দেখো এই যে প্রারম্ভিক কাঁচামাল কত ছিল, 26,000, লিখলাম 26, এর সাথে আমরা
ক্রয় যোগ করব, ক্রয় আছে 1,20,000, আমি 3টা শূন্য সব ক্ষেত্রে বাদ দিয়ে নিয়েছি। এই যে পরিবহন ব্যয় বা মজুরি বা হচ্ছে পরিবহন খরচ এই ধরনের কোনো কিছু থাকলে বা আনুষঙ্গিক খরচ থাকলে সেগুলো আমাদেরকে যোগ করতে হবে। 4,000-এর পরিবর্তে আমি 4 লিখলাম। এবং দেখো কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে 6,000, তাহলে এই 6টা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এই 3টা যোগ করো, দেখো 120 যোগ হচ্ছে 26, 146 যোগ 4, তাহলে 1,50,000 বা 150 মাইনাস 6 হচ্ছে আমাদের 144। 144-এর সাথে যেহেতু 3টা শূন্য সব ক্ষেত্রেই বাদ দিয়ে নিয়েছিলাম, 3টা শূন্য অ্যাড করে দাও, তাহলে 1,44,000 টাকা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। কিসের ব্যয়? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এরপরে 61তে আসো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি? অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত মুনাফা ভোগ করে না, জনকল্যাণ বা সমাজ কল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়। দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যের কারণে এটা বাদ, এটা বাদ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বন্টন করে, এটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজ হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা কাজ। এরপর 62তে আসো, অব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের আয়ের প্রধান উৎস কি? তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে সদস্যদের চাঁদা বা অনুদানের মাধ্যমে, কিসের মাধ্যমে? সদস্যদের চাঁদা বা অনুদানের মাধ্যমে আয় করে থাকে। সদস্যদের চাঁদা বা অনুদানের মাধ্যমে আয় করে থাকে। তাহলে চাঁদা হচ্ছে প্রধান, সদস্যদের চাঁদা হচ্ছে প্রধান আয়ের উৎস, আর অনুদান হচ্ছে পরোক্ষ আয়ের উৎস। তাহলে দেখো আমাদের এখানে কি বলছে? প্রধান উৎস বলছে। কি বলছে? প্রধান উৎস। তাহলে প্রধান উৎস বললে আমরা কি লিখবো? চাঁদা লিখবো। যদি অন্যান্য আয়ের কথা বলে তাহলে অনুদান লিখবো। তাহলে অনুদান ও চাঁদা হচ্ছে দুইটাই আয়ের উৎস। প্রধান উৎস হচ্ছে চাঁদা আর দ্বিতীয় উৎস হচ্ছে অনুদান বা মাধ্যমিক উৎস হচ্ছে অনুদান। তাহলে এটার অ্যান্সার হবে গ। এটার অ্যান্সার কি হবে? গ। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 63তে চলে আসো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে? তাহলে নগদ অবস্থা আমরা যেমন নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে ব্যবসায় বা যৌথ মূলধনী কোম্পানির কি জানি, নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত বিষয় জানি, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানে তো নগদ প্রবাহ বিবরণী করা হয় না, তারা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব করে। তারা কি করে? প্রাপ্তি ও প্রদান হিসাব কি করে? প্রাপ্তি প্রদান হিসাব কি করে? প্রাপ্তি ও প্রদান হিসাব। তাহলে এইটার মাধ্যমে নগদের অবস্থা জানা যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানে। আর অন্যান্য ক্ষেত্রে কি হবে? নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। এখানে যদি অব্যবসায়ী কথাটা না থাকতো তাহলে আমরা বলতাম নগদ প্রবাহ বিবরণী। ওকে, এরপরে 64তে আসো, চলতি বছরের চাঁদা প্রাপ্তি 60,000 টাকা, যার মধ্যে 6,000 টাকা বিগত বছরের এবং 8,000 টাকা পরবর্তী বছরের। 8,000 টাকা কি? পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা 10,000 টাকা অনাদায়ী। চলতি বছরের চাঁদা দেখো 10,000 টাকা অনাদায়ী এবং চলতি বছরের আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, চাঁদা আয় বের করার সময় আমাদের যে প্রাপ্তি ঘটে, এখানে দেখো প্রাপ্তির কথা বলা আছে। এই প্রাপ্তির মধ্যে বিগত বছরের থাকতে পারে, আগামী বছরের থাকতে পারে। তো এই বিগত এবং আগামীটা আমাদেরকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে এই বছরের আয় থেকে। আমরা সবসময় চাঁদা আয় বের করার সময় একটা বছরের আয় বের করব, এবং ধরো এই 26 সালের আয় বের করতেছি, তাহলে এই বছর যা যা পাইছি তার মধ্যে আমার গত বছরের আয় থাকতে পারে, আগামী বছর মানে 27 সালের আয় থাকতে পারে, তাই তো? তাহলে আমাকে এই বছরের আয় যদি বের করতে হয় তাহলে এই দুইটা বাদ দিতে হবে। পাশাপাশি এই বছরের আয় যদি বকেয়া থাকে সেটা কিন্তু যোগ করতে হবে। এই বছরের আয় যদি বকেয়া থাকে তাহলে আমি যোগ করব। বা গত বছর যদি কেউ অগ্রিম প্রদান করে, গত বছর ধরো 25 সালে কেউ 26 সালের টাকা অগ্রিম প্রদান করবো, তাহলে এখন আমি 26 সালের হিসাব করতেছি, তাহলে 26 সালেরটা কি হবে? 26 সালের সাথে যোগ হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা চাঁদা আয় কি লিখবো? চাঁদা আয়, তাই না? চাঁদা আয়ের সূত্র হচ্ছে চাঁদা প্রাপ্তি। চাঁদা প্রাপ্তি, তাহলে চাঁদা প্রাপ্তি যেটা পাইছি সেটা আমরা লিখবো 60,000 টাকা, যার থেকে আমরা বিগত বছর এবং হচ্ছে আগামী বছরেরটা বাদ দিব। তাহলে বিগত বছরের কোনটা আছে দেখো, 6,000 টাকা বিগত বছর, সেটা বাদ দিলাম। আগামী বছর, পরবর্তী বছর বা আগামী বছরের 8,000 টাকা আমরা বাদ দিলাম। এবং চলতি বছরের চাঁদা অনাদায়ী আছে মানে বকেয়া চাঁদা, এই বছরেরটা আমরা এখনো পাই নাই, তাহলে এটা তো এই বছরের আয়, এই বছরের আয়টা আমরা যোগ করব কত টাকা? এই যে চলতি বছরের চাঁদা, এটা যোগ করব কত টাকা? 10,000 টাকা আমরা যোগ করব। ওকে, তাহলে আর তো কোনো তথ্য নাই, তাহলে এই কয়টা তথ্য আমরা যোগ বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে 60 আর 10 70, 70 থেকে 8 বাদ দিলে 62, 62 থেকে 6 বাদ দিলে 56,000 টাকা। 56, 3টা শূন্য অ্যাড করে নাও, তাহলে 56,000 টাকা হচ্ছে আমাদের বর্তমান বছরের চাঁদা বাবদ আয়। আশা করি বুঝতে পারছো। এরপরে 65-তে চলে আসো। 65 হলো বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয় খরচ? তাহলে বকেয়া খরচের জাবেদা করো, বকেয়া খরচের জাবেদা করো। ধরো বকেয়া বেতন, তাহলে আমরা কি লিখতাম? জাবেদায় বেতন হিসাব ডেবিট, কি লিখতাম? বেতন হিসাব ডেবিট। আর কি লিখতাম? বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট, তাই না? বকেয়া বেতন ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, বকেয়া। তাহলে এই বেতনটা হচ্ছে এক প্রকার ব্যয়, এই বেতনটা হচ্ছে এক প্রকার ব্যয় বা খরচ, আর বকেয়া বেতন হচ্ছে এক প্রকার দায়। তাহলে এই বকেয়া খরচ
কোন জাতীয় খরচ? ব্যয় এবং দায়। ব্যয় এবং দায় বা খরচ ও দায়। তাহলে ব্যয় এবং দায় আমরা দেখতে পাচ্ছি খতে আছে, বা খরচ ও দায় আছে খতে, তাহলে অ্যান্সার খ। এরপরে দেখো 66তে চলে আসো। 66 বলছে শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয়ে 5 লক্ষ টাকা নিচের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? তাহলে শেয়ার ইস্যু করছি, করে জমি কিনছি, শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় করছি। তাহলে শেয়ার ইস্যু করা, সবসময় মনে রাখবা, শেয়ার ইস্যু করা, শেয়ার ইস্যু করা কি? শেয়ার ইস্যু করা হচ্ছে অর্থায়ন কার্যাবলী, শেয়ার ইস্যু করা অর্থায়ন কার্যাবলী। কিন্তু এই শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা কি নগদ টাকা পাইছি? এই শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা নগদ টাকা পাই নাই, বরং জমি পাইছি। তাহলে এটা নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আসবে? আসবে না। এটা হচ্ছে অনগদ কার্যাবলী, এটা হচ্ছে অনগদ কার্যাবলী, কারণ এর মাধ্যমে আমি নগদ বা ব্যাংকে কোনো টাকা পাই নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের অনগদ কার্যাবলী। যদি শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা টাকা পাইতাম বা 50 লক্ষ টাকা শেয়ার ইস্যু, তাহলে আমরা বলতাম অর্থায়ন কার্যাবলী। ওকে, 67তে আসো, প্রদেয় বিল পরিশোধ করলে নগদ প্রবাহ বিবরণীর কোন অংশে প্রভাবিত হয়? তাহলে প্রদেয় বিল, প্রদেয় বিল হচ্ছে আমাদের জানি চলতি দায়। চলতি দায় সবসময় পরিচালন মানে আমার কোম্পানির পরিচালনা করতে গেলে আমাকে বাকিতে ক্রয় করতে হবে, সেটা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে চলতি কার্যাবলী বা হচ্ছে আমাদের পরিচালন কার্যাবলী। এটাকে আমরা কি বলতে পারি? পরিচালন কার্যাবলী। তাহলে আমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নগদ প্রবাহ বিবরণীর 3টা অংশ আছে। কয়টা? 3টা। একটা পরিচালন, একটা অর্থায়ন আর একটা বিনিয়োগ কার্যক্রম। পরিচালন, অর্থায়ন আর বিনিয়োগ কার্যক্রম, যার মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। এখন তোমরা বলতে পারো যারা শর্ট সিলেবাসে এতদিন ধরে পরীক্ষা দিছে, মানে প্রায় 2020 সালে পরীক্ষা হয় নাই, এরপরে 21 সাল থেকে 25 সাল পর্যন্ত শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, কিন্তু এখন থেকে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, আমাদেরকে সবগুলো অধ্যায়, অব্যবসায়ী করতে হবে, অংশীদারিত্ব আগেই ছিল, নগদ প্রবাহ বিবরণী করতে হবে, তারপরে শেষের দিকে যে অধ্যায়গুলো ছিল ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, এইগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এগুলো বাদ দেওয়ার এখন আর সুযোগ নেই, যেহেতু ফুল সিলেবাসে আমরা চলে আসছি। এরপরে 68তে আসো, 68তে চলে আসো। মিস্টার জাহিদ সাধনা ফাইন্যান্সিং লিমিটেডের ক্যাশ ম্যানেজার, তার কোম্পানিতে সংগঠিত লেনদেন দেওয়া আছে, স্থায়ী সম্পত্তি বিক্রয় আছে 5 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি আছে 2,20,000 টাকা, শেয়ার ইস্যু আসে 3 লক্ষ টাকা এবং নগদে পণ্য ক্রয় আছে 1 লক্ষ টাকা। উক্ত কোম্পানির নগদ প্রবাহ কত টাকা? মানে তার মানে আমাকে নগদ নগদ প্রবাহ বের করতে বলছে, অর্থাৎ কত টাকা প্রাপ্তি হয়েছে এবং সেখান থেকে কত টাকা চলে গেছে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, সম্পত্তি বিক্রয় করছিলাম আমরা 5 লক্ষ টাকা, যেটাকে আমি 500 ধরে নিচ্ছি, 3টা শূন্য বাদ দিয়ে। ওকে, তাহলে সম্পত্তি বিক্রয় আমাদের 5 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব থেকে আমি আরও 2,20,000 টাকা পাইছি, আরও 2,20,000 টাকা পাইছি, তাহলে নগদ হিসেবে আমি এটা যোগ করলাম। পাশাপাশি দেখো, শেয়ার ইস্যু করছি, তাহলে শেয়ার বিক্রি করলে আমাকে কি নগদ টাকা দিছে না? কোম্পানি শেয়ার দিছি, সে আমাকে নগদ টাকা দিছে, তাহলে আমি টাকা পাইছি আরও 3 লক্ষ টাকা, তাহলে সেটাও আমার যোগ হবে, তাই তো? তারপরে দেখো, নগদে পণ্য ক্রয় করছি, যখন নগদে পণ্য ক্রয় করছি, এটা হয়ে গেছে আমার বহিঃপ্রবাহ, এটা হয়ে গেছে বহিঃপ্রবাহ। তাহলে এই অংশটা আমার মাইনাস করতে হবে, তাহলে 1 লক্ষ টাকা আমরা মাইনাস করব, তাহলে 100 দিচ্ছি, 3টা শূন্য বাদ দিয়ে। তাহলে দেখো, 500 যোগ 220, 720 যোগ 300, তাহলে 1020 থেকে যদি তুমি 100 বাদ দাও, তাহলে 920, 3টা শূন্য সব কিছুর থেকে বাদ দিয়েছিলাম, 3টা শূন্য অ্যাড করে নাও, তাহলে 9,20,000 টাকা আমাদের অ্যান্সার। দেখো, যেটা ঘতে আছে, 69-এ চলে আসো। নগদ প্রবাহ বিবরণী বা নগদান প্রবাহ বিবরণীর মাধ্যমে কি করা যায়? নগদ অবস্থার মূল্যায়ন করা যায়। কারবারের মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের আয় বিবরণী লাগে, কি লাগে? বিশদ আয় বিবরণী। ওকে, তাহলে এটা হচ্ছে না, নগদ পরিবর্তন প্রকাশ করে, এটাও ঠিক আছে। তাহলে নগদের পরিবর্তন বা নগদ অবস্থার মূল্যায়ন আমরা করতে পারি। তাহলে 1 ও 3 আমাদের অ্যান্সার কি? 1 ও 3। 70-এ আসো, IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী। আমরা নগদ প্রবাহ বিবরণী কি অনুযায়ী করি? IAS 7 অনুযায়ী করি। নগদ কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়, একটু আগে বলতেছিলাম। একটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম। কোন কার্যক্রম? পরিচালন। তারপরে কি আছে? বিনিয়োগ। তারপরে কার্যক্রমের নাম বিনিয়োগ কার্যক্রম, এবং সর্বশেষ সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম, এই 3টা কার্যাবলী আছে। ওকে, এরপরে 71-এ চলে আসো, ব্যয়ের অতিবাহিত অংশকে কি বলে? তাহলে ব্যয় সবসময় মনে রাখবো, ব্যয় হচ্ছে আমরা মোট ব্যয়টাকে, যে অংশটা আমরা ত্যাগ করি সেটাকে আমরা ব্যয় বলি, সেখান থেকে ভবিষ্যতেও কিছুদিন সুবিধা পাওয়া যায়। তাহলে এই যে ব্যয়ের অতিবাহিত অংশকে আমরা বলি খরচ। ব্যয়ের যে অংশটা খরচ হয়েছে, ধরো মনে করো যে তুমি হচ্ছে অগ্রিম বীমা 1 লক্ষ টাকা বা 10,000 টাকা প্রদান করলা। এখন ধরো তোমার সেটা 1 বছরের জন্য, সেটা কত বছরের জন্য? 1 বছরের জন্য 10,000 টাকা প্রদান করছো। এখন তোমার 3 মাস অতিবাহিত হয়ে গেল, তাহলে যতটুকু অতিবাহিত হয়ে গেল সেটাকে আমরা খরচ বলবো, সেটাকে কি বলবো? খরচ বলবো। তাহলে অতিবাহিত অংশকে আমরা কি বলি? খরচ। অতিবাহিত থাকলে সেটাকে বলবা খরচ। 72-এ আসো, কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়? আধা পরিবর্তনশীল মানে হচ্ছে কিছু অংশ স্থায়ী,
কিছু অংশ পরিবর্তনশীল। এখন ধরো টেলিফোন বিল বা বাসার বিদ্যুৎ বিল, এই ক্ষেত্রে এরকম থাকে যে তুমি প্রথম তুমি ব্যবহার করো বা না করো, তোমাকে প্রত্যেক মাসে 100 টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? 100 টাকা। এই যে আমার রুমে, আমার কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে রুমটা আছে, ওইটাতে একটা টেলিফোন আছে, ওইটাতে একটা বিটিসিএল এর টেলিফোন আছে। তোমাদের সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, একটা টেলিফোন আছে, ওইটা যদি আমরা ব্যবহার করি বা না করি, প্রত্যেক মাসে আমাদেরকে 100 টাকা বিল আসে। কত টাকা বিল আসে? 100 টাকা বিল আসে। ওকে, তো এই যে 100 টাকা বিল আসে, এরপরে আমি যত মিনিট কথা বলবো তার উপর আমাকে 50 পয়সা করে দিতে হয়। আমি যদি এখন ধরো পুরো মাস জুড়ে, আমি ধরো হচ্ছে 100 মিনিট কথা বলছি। কত মিনিট? 100 মিনিট। 100 মিনিট, তাহলে আমাকে দিতে হচ্ছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। আর স্থায়ী খরচ হচ্ছে আমার 100 টাকা। তাহলে মোট ব্যয় হচ্ছে আমাদের 150 টাকা। তাহলে এই যে মোট ব্যয়, টেলিফোন বিল মোট ব্যয় 150, এটার দেখো 100 টাকা হচ্ছে আমার স্থায়ী খরচ, বাকি 50 টাকা আমাকে কি করতে হচ্ছে? পরিবর্তনশীল। মানে আমি যদি এখানে 100 মিনিট কথা না বলে আমি যদি 50 মিনিট কথা বলতাম, তাহলে আমার আর 25 টাকা খরচ হতো, অর্থাৎ 125 টাকা খরচ হতো। আমি যদি 200 মিনিট কথা বলতাম, তাহলে আমাকে আরও 100 টাকা ব্যয় করতে হতো, তাহলে আমার মোট ব্যয় হতো 200 টাকা। তাহলে এই যে টেলিফোন বিল, এটার মধ্যে কিন্তু এটা কি আধা পরিবর্তনশীল। তাহলে এই অংশটা স্থায়ী, আর বাকি অংশটা হচ্ছে কি পরিবর্তনশীল। তাহলে এই দুইটা মিলে যে ব্যয় হয় সেটাকে আমরা বলি আধা পরিবর্তনশীল। এখন বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কেমনে হয়? বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এইভাবে হয় যে তুমি যদি কোনো কিছু ব্যবহার করো বা না করো, এক্ষেত্রে তোমাকে ডিমান্ড চার্জ বাবদ পল্লী বিদ্যুৎ এলাকায় দেখবা 40 বা 50 টাকা দিতে হয়। তুমি কোনো মানে সারা বছর তুমি কোনো কিছু চালাও নাই, তারপর তোমাকে 50 টাকা দিতে হচ্ছে, এখন হয়তো আরও বাড়ছে। তো এইটাকে বলা হয় স্থায়ী। পাশাপাশি তুমি ইউনিট প্রতি যদি ইউজ করো, ধরো ইউনিট প্রতি 7 টাকা বা 8 টাকা, এটা এই যে এই বছর থেকে, এই যে জুলাই থেকে আবারও বাড়তেছে, তো এই যে ইউনিট প্রতি ব্যয়, এটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই যে দুইটা সম্মিলন, এটাকে আমরা বলি আধা পরিবর্তনশীল। তাহলে আধা পরিবর্তনশীল ব্যয়কে আমরা কি বলবো? বৈদ্যুতিক বিল, বা এক্সাম্পল আকারে বলতে পারি টেলিফোন বিল। যদি টেলিফোন বিল থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হইতো। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। 73-এ আসো, নিচের কোন ব্যয়টি স্থির ব্যয়? স্থির ব্যয়, অর্থাৎ পরিবর্তন হয় না, সাধারণত পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট সীমাবদ্ধ। তাহলে কাঁচামাল তুমি চাইলে কি করতে পারো? কাঁচামাল অন্য সরবরাহের কাছ থেকে নিতে পারো। এজন্য তোমার কি হবে? ব্যয়টা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা পরিবর্তনশীল। শ্রমিকের মজুরি, শ্রমিক আজকে একরকম আছে, বা আজকে 4 ঘন্টা করছে, আরেকদিন 6 ঘন্টা করছে, তাহলে এটা আমাদের পরিবর্তনশীল। ড্রয়িং অফিসের বেতন, তাহলে অফিসের ভাড়া বা অফিসের বেতন, এটা হচ্ছে প্রত্যেক মাসে ফিক্সড থাকে। কারণ হচ্ছে আজকে তুমি দিচ্ছ 1000 টাকা, তোমাকে তো সামনে মাসে বলবে না যে এটা হচ্ছে কালকে থেকে 3000 টাকা। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি স্থায়ী থাকে। তাহলে এটা হচ্ছে স্থির ব্যয়। এটা বিক্রয় কমিশনের পরিমাণও কি হয়? পরিবর্তন হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। 74-এ আসো, নির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি ব্যয় পরিবর্তনশীল কিন্তু মোট ব্যয় স্থির, উক্তিটির নিচের কোন ব্যয়ের সাথে সম্পৃক্ত? তাহলে সবসময় মনে রাখবা, স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয়টা স্থায়ী। এই যে মোট ব্যয়টা স্থায়ী কিন্তু একক প্রতি পরিবর্তনশীল। আবার পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয়টা পরিবর্তনশীল কিন্তু একক প্রতি এটা স্থায়ী। তাই দেখো, আমাদের নির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি ব্যয় পরিবর্তনশীল কিন্তু মোট ব্যয় সবসময় মোটের দিকে খেয়াল রাখবা। মোট যদি স্থায়ী হয় তাহলে বুঝবো ওটা স্থায়ী ব্যয়, মোট যদি পরিবর্তনশীল হয় ওটা পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট ব্যয় হচ্ছে স্থির, তাহলে আমরা বলবো এটা স্থায়ী ব্যয়। এটা কি বলবো? স্থির ব্যয়। সবসময় মোট কথাটার দিকে খেয়াল রাখবা। মোট যদি স্থির বলে স্থির ব্যয়, মোট যদি পরিবর্তনশীল বলে তাহলে পরিবর্তনশীল ব্যয়। এরপরের প্রশ্ন দেখো, একই প্রশ্ন মাত্র ব্যাখ্যা করলাম। যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণে হ্রাস বৃদ্ধির ফলে পরিবর্তিত হয় কিন্তু একক প্রতি স্থায়ী। দেখো, মোট উৎপাদনের পরিমাণে হ্রাস বৃদ্ধির ফলে পরিবর্তিত হয়, তাহলে এইটাকে আমরা বলছি মোট। তাহলে মোট পরিবর্তন হয়, তাহলে এটা পরিবর্তনশীল ব্যয়। এটা কি? পরিবর্তনশীল ব্যয়। এরপর 76-এ আসো, একটি কোম্পানির বিক্রয় 1 লক্ষ টাকা। বিক্রয় কত? 1 লক্ষ টাকা। প্রতিটির বিক্রয় মূল্য 12 টাকা। স্থায়ী ব্যয়, প্রতিটির বিক্রয় মূল্য 12 টাকা। স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা এবং মুনাফা 2 লক্ষ টাকা হলে পরিবর্তনশীল ব্যয় কত? একটি কোম্পানির বিক্রয় কত? 1 লাখ, প্রতিটির বিক্রয় মূল্য 12 টাকা, স্থায়ী ব্যয় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় বের করতে বলছে। তাহলে আমাদেরকে জানতে হবে বিক্রয়ের মধ্যে কি কি থাকে। তোমাদেরকে বুঝতে হবে। বিক্রয়ের মধ্যে থাকে, মনে রাখবা, বিক্রয় ইকুয়াল টু স্থায়ী ব্যয়, স্থায়ী যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। তাহলে বিক্রয় সমান কি? স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। তাহলে এখানে স্থায়ী ব্যয় কত আছে, এখানে বিক্রয় কত আছে, দেখো বিক্রয় কত আছে, কোম্পানির বিক্রয় এত একক এবং বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে আমাদের বিক্রয়। তাহলে বিক্রয় কত?
বিক্রয় কত দেখো, বিক্রয় হচ্ছে 1,00,000 একক, 1,00,000 একক গুণ 12 তাহলে কত হয় 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। তাহলে মোট বিক্রয় কত 12 লক্ষ টাকা। এটাকে আমি 3টা শূন্য বাদ দিয়ে 1200 লিখলাম। কত লিখলাম 1200। ওকে, স্থায়ী ব্যয় কত দেওয়া আছে দেখো, স্থায়ী ব্যয় দেওয়া আছে 3 লক্ষ টাকা, আমি 300 লিখলাম। পরিবর্তনশীল ব্যয় আমাদেরকে বের করতে বলছে, এখানে একটা কোশ্চেন মার্ক দাও, পরিবর্তনশীলের নিচে একটা কোশ্চেন মার্ক দাও। মুনাফা দেখো দেওয়া আছে, মুনাফা দেখো দেওয়া আছে 2 লক্ষ টাকা। কত আছে 2 লক্ষ টাকা, তাহলে এটা যোগ দাও 2,200,000। ওকে, এখন দেখো কোশ্চেন মার্কের আগে প্লাস আছে, তাহলে ওইটাকে ওই পাশেই রেখে দাও। এখন কি করবা, এই যে 1200 থাকবে এখানে, এই 300 প্লাস আছে এই পাশে এসে কি হবে মাইনাস হবে, এই যে 200 এখানে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে, আর এই যে কোশ্চেন মার্ক ওই পাশে থাকলো। ওকে, এখন 1200 থেকে এই দুইটা বাদ দাও, তাহলে 700 হচ্ছে আমাদের কি, 700 হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। তাহলে 700 আমি 3টা শূন্য বাদ দিয়েছিলাম, 3টা শূন্য অ্যাড করে নাও, 7 লক্ষ টাকা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। 7 লক্ষ টাকা কি আমাদের পরিবর্তনশীল ব্যয়। আশা করি বুঝতে পারছো, খুবই সহজভাবে বোঝাচ্ছি। 77-এ চলে আসো, কোনটি খরচ নয়, কোনটি খরচ নয়। দেখো পরিবহন ব্যয় এটা ব্যয় বলেই দেওয়া আছে, বিজ্ঞাপন ব্যয়, মেরামত ব্যয়, তিনটার ক্ষেত্রে কি ব্যয় বা খরচ, এই তিনটাই ব্যয় বা খরচ, এই তিনটাই হচ্ছে খরচ, কিন্তু আমরা ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগের ক্ষেত্রে এই তিনটাকে বলবো খরচ। ওকে, এরপর দেখো প্রাথমিক খরচ হচ্ছে এক প্রকার অলিক বা অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পদ, বাকি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, বাকি ভুয়া সম্পদ। তাহলে এইটা হচ্ছে খরচ নয়, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যান্সার আমাদের ডি। 78-এ চলে আসো, কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, কোনটা নিয়ন্ত্রণ করা যায়। সবসময় মনে রাখবা পরিবর্তনশীল ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। কোনটা নিয়ন্ত্রণ করা যায়, পরিবর্তনশীল ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়, পরিবর্তনশীল ব্যয় কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। তাহলে অফিস ভাড়া এক প্রকার স্থায়ী খরচ, কারণ প্রত্যেকদিন পরিবর্তন হয় না বা প্রতিনিয়ত পরিবর্তন হয় না। কর্মকর্তার বেতন পরিবর্তন হয় না, এগুলো স্থায়ী ব্যয়। কারখানা ভাড়া, এই তিনটাই হচ্ছে স্থায়ী ব্যয়। ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগের ক্ষেত্রে যারা ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগের ক্লাস করো নাই করে নিবা, আমার প্লে লিস্টে দেওয়া আছে। এরপর দেখো প্রত্যক্ষ কাঁচামাল, এই যে কাঁচামাল হচ্ছে এক প্রকার পরিবর্তনশীল, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে এইটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। 79-তে আসো, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মানে মুনাফা আয় ব্যয় বিশ্লেষণ, মুনাফা যেটা আমরা সমচ্ছেদ বিন্দুর অধ্যায় বলি, সমচ্ছেদ বিন্দু করি, নিরাপত্তা প্রান্ত করি, এই অধ্যায়টা। তো এইটা আমাদেরকে করতে হবে। দেখো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিচের কোনটি, লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ, সিদ্ধান্ত গ্রহণের তথ্য সরবরাহ, আর্থিক ফলাফল নির্ণয়। দেখো আর্থিক ফলাফল নির্ণয় করে আয় বিবরণী, কে করে, আয় বিবরণী, ঠিক আছে। তারপরে আর্থিক ফলাফল বিশ্লেষণ করে আর্থিক বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ। দেখো সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ করে সবসময় হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ করে কে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণের কাজ হচ্ছে আমাদের হিসাব রক্ষণের, লিপিবদ্ধকরণের কাজ করে হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান না। ওকে, এরপর 80-তে আসো, ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করে কোনটি। তাহলে দেখো ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা ব্যবস্থাপক আছে তাদেরকে ব্যয় সংক্রান্ত তথ্য। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞান পারবে না, মানব সম্পদ হচ্ছে শ্রমিক কর্মী নিয়ে কাজ করে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যয় সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করবে হচ্ছে মুনাফা আয় ব্যয় বিশ্লেষণ করে কারা, তারাই। তাহলে মুনাফা আয় ব্যয় বিশ্লেষণ করে হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে মুনাফা আয় ব্যয় এগুলো বিশ্লেষণ করা হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ওকে, 81-তে আসো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা হলে একক প্রতি বিক্রয় মূল্য কত। তাহলে দেখো আমাদের এই যে কন্ট্রিবিউশন মার্জিন সিএম সংক্ষেপে লিখলাম, এটা সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য মাইনাস কি পরিবর্তনশীল ব্যয়। ওকে, তাহলে দেখো এখানে সিএম আছে 40 টাকা, তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম লিখলাম 40, বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য নাই, কোশ্চেন মার্ক দাও। পরিবর্তনশীল ব্যয় 15 টাকা আছে, -1.5 দাও। ওকে, তাহলে আমাদের দেখো সিএম হচ্ছে 40, বিক্রয় মূল্য হচ্ছে কোশ্চেন মার্ক, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 15। ওকে, তাহলে আমাদের কোশ্চেন মার্ক দেখো প্লাসে আছে, ওইটা ওই পাশে রেখে দাও। এই যে 40, এই মাইনাস এই পাশে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 15 দিলাম, তাহলে কত হবে 55 টাকা। 55 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, গ হচ্ছে আমাদের
অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একেবারে ইজিভাবে বোঝাচ্ছি। 82তে আসো কোন বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়? তাহলে সকল বাজেটের ভিত্তি বা রাজা, মনে রাখবা সকল বাজেটের ভিত্তি বা রাজা হচ্ছে বিক্রয় বাজেট। সকল বাজেটের ভিত্তি বা রাজা হচ্ছে বিক্রয় বাজেট। মানে এই বিক্রয় বাজেটের উপর ভিত্তি করে সকল বাজেট তৈরি করা হয়। তোমাকে যদি বলা হয় উৎপাদন বাজেট কার উপর ভিত্তি করে তৈরি করা হয়? বিক্রয় বাজেট। যদি বলা হয় ক্রয় বাজেট কার উপর করা হয়? বিক্রয় বাজেট। যদি বলা হয় কাঁচামাল ক্রয় বাজেট, বিক্রয় বাজেটের উপর। যাই বলবা না কেন সবার ভিত্তি হচ্ছে বিক্রয় বাজেট। 83তে আসো, 83তে বলছে দেখো বিক্রয় 8 লক্ষ টাকা, পরিবর্তনশীল ব্যয় 6 লক্ষ টাকা এবং স্থায়ী ব্যয় কত আছে? 1 লক্ষ টাকা হলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতে আগে কন্ট্রিবিউশন মার্জিন আমাদেরকে বের করতে হবে। সিএম বের করো। তাহলে সিএম এর সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই যে মাত্র লিখলাম কিন্তু সিএম মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা বিক্রয় মূল্য কত দেখো 8 লক্ষ টাকা, আমি 800 লিখলাম সংক্ষেপে, পরিবর্তনশীল ব্যয়কে 600 লিখলাম। তাহলে কত হচ্ছে? 200 টাকা হচ্ছে আমাদের সিএম বা 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের সিএম। অ্যান্ড সিএম এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। অ্যান্ড অনুপাত যদি বের করতে চাই, আমরা যদি সিএম অনুপাত বের করতে চাই, সিএম অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে দিব আমরা কন্ট্রিবিউশন মার্জিন। উপরে কি দিব? কন্ট্রিবিউশন মার্জিন। আমি একটু পুরাটাই লিখি তোমাদের সুবিধাতে। কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, ওকে। আর নিচে হচ্ছে বিক্রয়, নিচে বিক্রয়, মাঝখানে 100 দিয়ে গুণ করতে হবে, মাঝখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত বের করছো? 2 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ ডিভাইডেড বাই নিচে হচ্ছে বিক্রয়, বিক্রয় কত? 8 লক্ষ, 8 লক্ষ গুণ 100, গুণ কত? 100। তাহলে আমরা দেখো এখন শূন্যগুলো কাটি। দেখো এই যে 5টা শূন্য, এই 5টা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এখানে 2কে যদি 8 দিয়ে ভাগ করি 4, তাই তো। এখন এই 4 দিয়ে 100কে করো 25%। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত? 25%, 25%। ওকে, অ্যান্সার হচ্ছে 25%, 25%, 25% খতে আছে। 25% কোথায় আছে? খ, খ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে 84তে আসো, মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? মুনাফার সূত্র একটু আগে লিখছিলাম, মুনাফা ইকুয়াল টু বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। তাহলে বিক্রয় মাইনাস, শুধু পরিবর্তনশীল দিলে হবে না, এখানে স্থায়ী থাকতে হবে। এখানে কি থাকতে হবে? স্থায়ী থাকতে হবে। তাহলে এটার জন্য ভুল, বিক্রয় মাইনাস শুধু স্থায়ী দিলে হবে না, এখানে পরিবর্তনশীল থাকতে হবে। বলছে ক্রয়, ক্রয়ের তো কোনো সুযোগই নেই, এখানে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, তাহলে ক্রয় তো আসবেই না, এটাও ভুল। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে কোনোটি নয়। অ্যান্সার কি হবে? কোনোটি নয়। আমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়, মাইনাস কি আমাদের স্থায়ী ব্যয়। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। আর যদি এইটা না থাকতো তাহলে অপশনে অবশ্যই এটা থাকতো। কোনটা থাকতো? এই যে এটা থাকতো। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা 85তে যাব, 85 নং এমসিকিউতে যাব, 85 নং এমসিকিউতে আমরা যাব। 85তে কি বলে দেখো, পণ্য ক্রয়ের ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? পণ্য ক্রয়ের ব্যয় যদি, পণ্য ক্রয় এক প্রকার ব্যয়, এটা যদি বাড়ে তাহলে আমার মুনাফা কমে যাবে, তাই না? নিট লাভ কমে যাবে, এরকমই তো। তাহলে মুনাফা হ্রাস পাবে, কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে। এটা সত্য কি না দেখো। ধরো আমার বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাহলে ক্রয় হচ্ছে একটা পরিবর্তনশীল ব্যয়, তাহলে এইটা যদি বাড়ে, সিএম এর সূত্র কি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় থেকে যদি এই যে এই ব্যয়টা যদি বাড়ে, এই ব্যয়টা যদি বাড়ে, তাহলে আমার সিএম কি হবে? কমে যাবে, সিএমটা আরও কমে যাবে। তাহলে এটা বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই, এটা বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে, ক্রয় একটা পরিবর্তনশীল ব্যয়, তাহলে এটা বৃদ্ধি পাবে। 1 ও 3 আমাদের অ্যান্সার, 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 86তে আসো, অবহারের হার শেয়ারের অভিহিত মূল্যের সর্বোচ্চ কত হয়? তাহলে দেখো শেয়ার সমমূল্যে বা যে 100 টাকা থাকলে 100 টাকায় বিক্রয় করা যায়, অধিক মূল্যে বা হচ্ছে প্রিমিয়ামে ইস্যু করা যায়, আর অবহারে বা কম দামে বিক্রি করা যায়। এখন এই কম দামের ক্ষেত্রে আমাদের কোম্পানি আইন আছে এবং বলতেছে যে 10%-এর বেশি অবহার করা যাবে না। অর্থাৎ শেয়ারের মূল্য যদি হয় 100 টাকা, তাহলে তুমি অবহার দিতে পারবা সর্বোচ্চ 10 টাকা, মানে তুমি 90 টাকায় বিক্রি করতে পারবা। তুমি চাইলেও 89 টাকায় বিক্রি করতে পারবা না, 88 টাকায় বিক্রি করতে পারবা না, 80 টাকায় বিক্রি করতে পারবা না। কিন্তু 100 টাকা শেয়ার 500 টাকায় বিক্রি করতে পারবা, কারণ প্রিমিয়ামের কোনো লিমিট নেই বা অধিহারের কোনো লিমিট নেই। অবহারের সর্বোচ্চ সীমা 10%। তাহলে 1000 টাকা শেয়ার হলে তুমি 900 টাকায় বিক্রি করতে পারবা, 899 টাকায় করতে পারবা না। 10 টাকা শেয়ার হলে তুমি 9 টাকায় বিক্রি করতে পারবা, 8 টাকা 99 পয়সাও করতে পারবা না। তাহলে সর্বোচ্চ লিমিট অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ লিমিট, অবহারের ক্ষেত্রে কি সর্বোচ্চ লিমিট হচ্ছে আমার 10%। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? ক। 87তে আসো, কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না? কোন ধরনের শেয়ার বিলি করলে? তাহলে দেখো আমি যখন শেয়ার বিক্রি করে নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাই, তাহলে তখন আমার নগদ অর্থ বাড়ে। কিন্তু যখন বোনাস শেয়ার ইস্যু করি, মানে
কোম্পানিকে লভ্যাংশ মানে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দিয়ে, নগদ টাকা না দিয়ে বা ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান না করে তাদেরকে শেয়ার দিলাম, তাহলে আমার টাকা আমার কাছেই থেকে গেল, আমার টাকা বৃদ্ধি পাইলো না। তাহলে এটার ক্ষেত্রে মূলধনেরও পরিবর্তন হয় না, নগদ টাকারও পরিবর্তন হয় না। তাহলে সাধারণ শেয়ার বিক্রি করলে তুমি টাকা পাবা, তাহলে অর্থ বৃদ্ধি পাবে, তাহলে এটার সাথে মিলতেছে না। অগ্রাধিকার শেয়ার করলেও তুমি অর্থ পাবা, বোনাস শেয়ার ইস্যু করলে তোমার কোনো অর্থ বৃদ্ধি পাবে না। রাইট শেয়ার ইস্যু করলেও তুমি টাকা পাবা। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার, 88তে আসো। 100 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 90 টাকা মূল্যে ইস্যু করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে ওই শেয়ার বাবদ মূলধন কত টাকা লিখতে হবে। সবসময় মনে রাখবা, মূলধন, শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্যে হয়। শেয়ার মূলধন সবসময় কোন মূল্যে হয়? লিখিত মূল্যে বা ফেস ভ্যালুতে, লিখিত মূল্যে। এখন এই যে লিখিত মূল্য কত, এই শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু, FB, ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের মূলধন বাবদ 100 টাকা লিখতে হবে, 100 টাকা লিখতে হবে, ঠিক আছে? মূলধন বাবদ 100 টাকা লিখতে হবে। এখন বলতে পারো তাহলে আর 10 টাকা কি করবো? তাহলে তুমি তো 90 টাকা পাইছো, ঠিক আছে? আর 10 টাকা হচ্ছে শেয়ার অবহারে দিবা, শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহার ডেবিট 10 টাকা। আর নগদ বা ব্যাংক হচ্ছে 90 টাকা, নগদ বা ব্যাংক 90 টাকা, আর মূলধন হচ্ছে 100 টাকা, মূলধন হচ্ছে 100 টাকা ক্রেডিট। ওকে, তাহলে আমাদের লিখিত মূল্যে শেয়ার মূলধন সবসময় লিখতে হবে, এবং যদি 100 টাকা মূল্য হয় 100 টাকাই লিখতে হবে। অ্যান্সার হচ্ছে 100 টাকা। ওকে, এরপরে দেখো কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? তাহলে কোম্পানি প্রথমবার যে শেয়ার বিক্রি করে সেটাকে হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। মানে প্রারম্ভিক যে আমাদের বিক্রয়টা, প্রারম্ভিক হচ্ছে আমাদের, ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক, তাহলে আইপিও বলে হচ্ছে প্রথমবার শেয়ার বিক্রয় করলে। তাহলে আইপিও হচ্ছে আমাদের অ্যান্সার, যেটার পূর্ণরূপও আমরা পড়েছি ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, 90-এ চলে আসো। মিস ইতু প্রতিটি 150 টাকা করে 100 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করলেন, মৃত্যুর দায় কত? তাহলে আমরা জানি শেয়ার মূলধন মানে যিনি শেয়ার ক্রেতা আছে বা শেয়ারে বিনিয়োগকারী যে আছে, তার দায় সর্বোচ্চ তার শেয়ার মূলধন দ্বারা সীমাবদ্ধ হতো। তাহলে শেয়ার মূলধন দ্বারা শেয়ার ক্রেতার বা বিনিয়োগকারীর হচ্ছে কি দায় সীমাবদ্ধ থাকে। তাহলে এইখানে প্রতিটি 150 টাকা করে 100 টাকা মূল্যের 100টি শেয়ার কিনছে। তাহলে দেখো এইখানে হচ্ছে অধিহার আছে 50 টাকা, অধিহার কত? 50 টাকা, অধিহার আছে 50 টাকা, অধিহার আছে 50 টাকা। আর শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, লিখিত মূল্য কত? 100 টাকা। তাহলে আমরা সবসময় শেয়ার মূলধনটা লিখি লিখিত মূল্যে বা ফেস ভ্যালুতে। তাহলে এই যে 100 টাকা, তাহলে শেয়ার মূলধন কত? শেয়ার মূলধন হচ্ছে আমাদের, শেয়ার মূলধন হচ্ছে 100 গুণ 100। শেয়ার মূলধন ইকুয়াল টু কি? শেয়ার মূলধন ইকুয়াল টু কি? 100 গুণ 100, 100 গুণ 100। আর বাকি 50 টাকা হচ্ছে অধিহার, 100 গুণ 100। তাহলে আমাদের 10,000 টাকা হচ্ছে শেয়ার মূলধন। তাহলে তার দায় সীমাবদ্ধ হচ্ছে শেয়ার মূলধন পর্যন্ত। তাহলে যৌথ মূলধনী কোম্পানিতে যে শেয়ার বিনিয়োগকারী আছে তার দায় থাকে, তার দায় সীমাবদ্ধ থাকে কোন পর্যন্ত? শেয়ার মূলধন পর্যন্ত। তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে, দুঃখিত, 10,000 টাকা হচ্ছে তার দায়, 10,000 টাকা পর্যন্ত তার দায় হতে পারে, এর বেশি তার দায় হবে না। তাহলে দায় কোন পর্যন্ত সীমাবদ্ধ? 10,000 টাকা পর্যন্ত। ওকে, 91-তে আসো। 3/4 অংশ বেতন প্রদান 60,000 টাকা হলে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ কত? তাহলে দেখো 3/4 অংশ, 3/4 অংশ হচ্ছে আমাদের 60,000 টাকা। তাহলে 3/4 এরকম লিখবা, 3/4 অংশ হচ্ছে 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। এখন ধরে নিবা সম্পূর্ণ বেতন হচ্ছে 1 অংশ, ধরে নিবা কি সম্পূর্ণ বেতনকে আমরা ধরবো 1। তাহলে এই যে 1 অংশ সমান কত? 1 অংশ সমান কত? এখন মনে রাখবা ভগ্নাংশের নিচে যদি তুমি 1 বসাও তাহলে তোমার ভগ্নাংশ উল্টে গুণ হবে। ভগ্নাংশের নিচে 1 বসাইলে কি হবে? ভগ্নাংশ উল্টে গুণ হবে। তাহলে এই যে 60,000 এখানে ছিল, এটার সাথে কি করবা? যেহেতু এই ভগ্নাংশের নিচে 1 বসছে, এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 4 উপরে যাবে, 3 নিচে যাবে। তাহলে কত হয় দেখো, কাটাকাটি করো, এখানে হচ্ছে 20,000 এবং এই 4 দিয়ে যদি 20,000কে গুণ করো 80,000 টাকা। তাহলে 80,000 হচ্ছে আমাদের মোট বেতন, 80,000 হচ্ছে আমাদের কি মোট বেতন, এটা হচ্ছে আমাদের মোট বেতন বা হচ্ছে সম্পূর্ণ বেতন। আমাদেরকে কি বের করতে বলছে? 3/4 অংশ। তাহলে বাকি থাকে কতটুকু? 1/4 অংশ হচ্ছে বাকি থাকে। তাহলে বকেয়া বেতনের পরিমাণ কত? এই যে 1 বিয়োগ কি 3 যদি 4 দাও তাহলে কত হয়? তাহলে কত হয়? 4 4 3। তাহলে 1/4 অংশ হচ্ছে বকেয়া, 1/4 অংশ হচ্ছে কি বকেয়া, এতটুকু হচ্ছে বকেয়া। তাহলে আমরা বকেয়া বেতনে যাব। তাহলে 1 অংশ হচ্ছে 80,000 টাকা। এখন যদি আমরা বকেয়া অংশে যাই, 1/4 অংশ সমান কত? 1/4 অংশ সমান 80,000 গুণ 1/4, 80,000 গুণ 1/4। এখন 4 দিয়ে ভাগ করো, তাহলে 20,000 টাকা হচ্ছে বকেয়া, 20,000 টাকা হচ্ছে বকেয়া, 20,000 টাকা হচ্ছে বকেয়া। তাহলে বকেয়া বেতন কত? 20,000 টাকা। তাহলে 20,000 হচ্ছে অপশন গতে আসে, 20,000 হচ্ছে অপশন গতে আসে।
92-তে আসো, 92-তে আসো। বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত হবে? এটা অলরেডি আমরা পূর্বে একটা ম্যাথ সলভ করতে যেয়ে করে ফেলছি, একবার মুখস্থ শখ তোমাদেরকে শিখাইছি। তারপরে যদি কেউ সূত্র দিয়ে করতে চাও, তাহলে বিক্রয় হারকে আমরা ক্রয় হারে বা বিক্রিত পণ্যের ব্যয়ের হারে রূপান্তর করব। তাহলে বিক্রয়কে বিক্রিত পণ্যের ব্যয়ের হারে রূপান্তর করলে উপরে 100 গুণ হার, এখানে হার কত আছে 20, আর নিচে 100 বিয়োগ হার, নিচে কি 100 বিয়োগ হার। তাহলে উপরে দেখো 2000, উপরে কত আসে 2000, নিচে হচ্ছে 80, তাহলে 25%। তাহলে কত পার্সেন্ট? 25%। ওকে, তোমাদের শখ শিখাই দিয়েছি, সেই শখটা হচ্ছে আবারও দেখাই দিই প্রয়োজনে, আমি দেখাই দিচ্ছি। এখানে লিখবা ক্রয় হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার, বা কি লিখতে পারো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার। যখন বিক্রিত পণ্যের ব্যয় থাকে তখন বিক্রিত পণ্যের ব্যয়ের হার বলি, যখন দেওয়া না থাকে তখন আমরা ক্রয়ের হার বলি। ওকে, এখন হচ্ছে বিক্রয় হার, এই পাশে লিখবা বিক্রয় হার আগেও দেখাইছি এটা। তাহলে ক্রয় হার 100 হইলে বিক্রয় হার 50, ক্রয় হার 50 হলে বিক্রয় হার 33.33, এরপরে ক্রয় হার 33.33 হইলে এটা 25, এটা 25 হলে এটা 20, এবং এটা 20 হইলে এটা 16.67, এইটা 10 হইলে এটা 9.09। এখন দেখো এই ছক দিয়ে যদি করতে চাও, তাহলে বিক্রয় হার 20 ছিল, এখানে দেখো বিক্রয় হার 20 আছে, যেটার ক্রয় হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের হার 25। এই ছক মুখস্থ থাকলে 10 সেকেন্ড বা 2 সেকেন্ডে করে ফেলতে পারবা। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 93-তে চলে আসো। প্রচুর মুনাফা হওয়া সত্ত্বেও, প্রচুর মুনাফা হচ্ছে প্রতিষ্ঠানে, তারপরে নগদের ঘাটতি দেখা দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হতে পারে দুইটা। একটা হচ্ছে তুমি বাকিতে বিক্রি করতেছো, তাহলে বাকিতে বিক্রি করলে তোমার দেনাদার বাড়তেছে কিন্তু তুমি নগদ টাকা পাচ্ছ না। আর একটা হচ্ছে তুমি প্রচুর পরিমাণে মজুত পণ্য কিনতেছো, তাহলে মানে পণ্য ক্রয় করতেছো কিন্তু বিক্রি করতেছো না, তাহলে তোমার নগদ টাকা ওই পণ্যের মধ্যে আটকে যাচ্ছে, তুমি বিক্রি না করায় তোমার টাকা সব আটকে যাচ্ছে, এই জন্য নগদের ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে ধারে বিক্রয় বেশি, এটা কারেক্ট। তারপরে দেখো মজুদ পণ্যের পরিমাণ বেশি, এটাও কারেক্ট। আর পদেয় হিসাবের পরিমাণ যদি বৃদ্ধি হয় তাহলে তোমার নগদ ঘাটতি হবে না, নগদ বাড়বে। তাহলে এটার ফলে কি হয়? নগদ বৃদ্ধি পায়, নগদের বৃদ্ধি ঘটে। তাহলে এটা হবে না, তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 2 হচ্ছে আমাদের হবে না। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 আর 3। 94-তে চলে আসো। দীপা লিমিটেড নিম্নত তথ্যাবলী সরবরাহ করে। আমাদেরকে তড়িৎ অনুপাত নির্ণয় করতে বলছে। তড়িৎ অনুপাত নির্ণয়ের সূত্র আছে তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায়। এখন দেখো আমরা তড়িৎ সম্পদ কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য এক প্রকার ব্যয়, এটা হচ্ছে না। সমাপনী মজুত পণ্য হচ্ছে তড়িৎ সম্পদের মধ্যে যায় না, এটাও বাদ। নগদ তহবিল যাবে, নগদ তহবিল 1,04,000 টাকা যাবে, প্রাপ্য হিসাব 1,60,000 টাকা যাবে, প্রদেয় হিসাব তড়িৎ দায়ের মধ্যে 96,000 টাকা যাবে। বিক্রয় যাবে না, বিক্রিত পণ্যের ব্যয় যাবে না। তাহলে আমরা যে সম্পদগুলো আছে, তড়িৎ সম্পদ যেগুলো আছে সেগুলো আমরা যোগ করব। তাহলে উপরে দেখো নগদ তহবিল এবং প্রাপ্য হিসাব এই দুইটা যোগ করব। তাহলে 104 যোগ 160 ডিভাইডেড বাই প্রদেয় হিসাব কত আছে? প্রদেয় হিসাব আছে 96,000। তাহলে তাহলে এখানে কত হচ্ছে? এখানে আমাদের দেখো 160 যোগ 104, তাহলে 264/96, 264 ডিভাইডেড বাই 96, 3টা শূন্য আমি ইউজ করতেছি না, ক্যালকুলেটারে করো। 264 বাই কত? 264 ডিভাইডেড বাই 96, তাহলে 2.75/1, যেটা অপশন ঘতে আছে, এরপরে দেখো মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তনের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ। এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2,70,000, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2,70,000, তাহলে আমরা উপরে 2,70,000 লিখলাম। এখন দেখো গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ 2। প্রারম্ভিক কত আছে? প্রারম্ভিক আছে 48, সমাপনী আছে কত? 60,000। তাহলে 48 আর 60, 48 যোগ 60 ডিভাইডেড বাই 2, 48 যোগ 60 ডিভাইডেড বাই 2, তাহলে 108/2, 108/2 মানে হচ্ছে 54,000 টাকা। কত টাকা? 54,000 টাকা। তাহলে 2,70,000 ভাগ 54,000 যদি দাও, 2,70,000 ভাগ 54,000 যদি দাও, 2,70,000 ভাগ 54, 2,70,000 ভাগ 54, 2,70,000 ভাগ 54, তাহলে 5 বার। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 5 বার। ওকে, 96-তে চলে আসো। চলতি অনুপাতের আদর্শ মান কত? চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। তারল্য অনুপাতের আদর্শ মান কত? 1:1। আর এটা চলতি অনুপাত বলছে 2:1 আমাদের অ্যান্সার। 97-তে আসো। কার্যকরী মূলধন 86,000 টাকা। চলতি অনুপাত 5:3 হইলে চলতি সম্পদ কত? দেখো এখানে মূলধন আছে, এখানে কি আছে? মূলধন আছে। আর এটা দেখো চলতি অনুপাত, তাহলে এইখানে এই 5 হচ্ছে আমাদের সম্পদ, এই 3 হচ্ছে আমাদের চলতি দায়। তাহলে দেখো
এখানে মূলধন আছে, কার্যকরী মূলধন আছে, ওইখান থেকে যদি আমরা কার্যকরী মূলধন বের করতে চাই তাহলে এই অনুপাত অনুযায়ী আমাদের কার্যকরী মূলধন কত দেখো তো। এই অনুপাত অনুযায়ী আমাদের কার্যকরী মূলধন হচ্ছে 5-3, 5-3, তাহলে 2, 2। তাহলে আমরা এই কার্যকরী মূলধনকে এই যে কার্যকরী মূলধন 86,000, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এইখানে আমাদের কার্যকরী মূলধন কত হয়েছে 2, তাহলে আমরা এক অংশ পাবো। এখন দেখো আমাদের কি বের করতে বলছে সম্পদ, তাহলে সম্পদ এই অনুপাত অনুযায়ী 5, তাহলে 5 দিয়ে গুণ করব। যদি দায় বের করতে বলতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, যদি দায় বের করতে বলতো 3 দিয়ে গুণ করতাম, আর সম্পদ বলছে 5 দিয়ে গুণ করব। তাহলে এখন করো দেখো, এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 43 আসে, 43 গুণ 5, তাহলে 3 5 15, 5 হাতে 1, 4 5 20 আর 1 21, 21, তাহলে 2,15,000 টাকা, 2,15,000 টাকা, যেটা অপশন ঘতে আছে। 2,15,000 টাকা অপশন কিসে আছে, ঘতে আসে। ওকে, 98-তে চলে আসো। স্নেহা ও স্নিগ্ধা কারবারের মুনাফা 2:1 অনুপাতে বন্টন করে থাকে। বছর শেষে তাদের মূলধনের জের 1 লক্ষ এবং 1,80,000 টাকা। তাহলে সমাপনী মূলধন আমাদের দেওয়া আছে। বছর শেষে কারবারের নিট লাভ 24,000 টাকা। স্নেহা ও স্নিগ্ধার প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো আমাদের স্বাভাবিকভাবে প্রারম্ভিক দেওয়া থাকে, আমরা নিট মুনাফা যোগ করে সমাপনী বের করি। প্রারম্ভিকের সাথে নিট মুনাফা বা মুনাফার অংশ যোগ করে অংশীদারির ক্ষেত্রে আমরা সমাপনী মুনাফা বের করি। এখানে সমাপনী দেওয়া আছে, সমাপনীও দেওয়া আছে, মুনাফাও দেওয়া আছে। মুনাফার অংশ আমরা বের করে যদি বিয়োগ করি তাহলে আমরা প্রারম্ভিকে যাব। প্রারম্ভিকের সাথে মুনাফার অংশ যোগ করলে সমাপনী পাই। তাহলে সমাপনী থেকে প্রারম্ভিকে যাইতে গেলে কি করতে হবে, সমাপনী থেকে মুনাফার অংশ বাদ দিতে হবে। তাহলে দেখো এই 24,000 টাকা যদি নিট লাভ হয়, 24,000 থেকে স্নেহা কত পাবে? স্নেহা পাবে দেখো 24,000 গুণ 24,000 গুণ এই যে স্নেহার অংশ হচ্ছে 2, তাহলে উপরে আমরা 2 দিব, নিচে এই দুটা যোগফল 2 আর 1 কত হয় 3, তাহলে এভাবে হচ্ছে 16,000 টাকা। স্নেহা পাবে কত? 16,000। স্নিগ্ধা কত পাবে? স্নিগ্ধা কত পাইছিল? স্নিগ্ধা পাইছিল হচ্ছে এখান থেকে দেখো 24,000 গুণ দেখো 1 অংশ পাইছিল, তাহলে 1 আর নিচে হচ্ছে এই দুইটা যোগফল, তাহলে দেখো 8,000 টাকা, 8,000 টাকা পাইছিল। তাহলে 8,000 পাইছে একজন 16,000 পাইছে। এখন তাদের সমাপনী জের দেওয়া আছে, তাহলে এই যে এটা থেকে আমরা যদি প্রারম্ভিকে যাইতে চাই তাহলে এই দুইটা অংশ বাদ দিতে হবে। তাহলে দেখো স্নেহার ক্ষেত্রে স্নেহার প্রারম্ভিক কত ছিল? প্রারম্ভিক মূলধন যদি করতে চাই তাহলে স্নেহার ক্ষেত্রে কি করব? স্নেহার ক্ষেত্রে প্রথমে স্নেহার ক্ষেত্রে করি। স্নেহার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে 1 লক্ষ থেকে সে যে 16,000 পাইছে প্রতিষ্ঠান থেকে সেটা বাদ দিতে হবে। তাহলে 100 - 16, 100 - 16, তাহলে 84,000। তাহলে তার শুরুটা কত ছিল? তার প্রারম্ভিকটা ছিল 84,000। আবার স্নিগ্ধার ক্ষেত্রে যদি আমরা করতে চাই, স্নিগ্ধার ক্ষেত্রে যদি আমরা প্রারম্ভিক বের করতে চাই, স্নিগ্ধার ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে তার শেষে ছিল 1,80,000 মাইনাস সে কোম্পানি থেকে কত পাইছে? 8,000 টাকা পাইছে, মানে পার্টনারশিপ বিজনেস থেকে। তাহলে 1,72,000 হচ্ছে তার প্রারম্ভিক মূলধন ছিল। তাহলে 84,000 আর 1,72,000, 84,000 আর 1,72,000 খতে আছে। অ্যান্সার 84,000 আর 1,72,000। আশা করি বুঝতে পারছো। 99-তে যাই। ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা তোমরা জানো 2 থেকে 20 জন, কিন্তু যখন ব্যাংকিং হয় তখন 2 থেকে 10 জন। তখন কত? 2 থেকে 10 জন। তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে 10, সর্বনিম্ন 2, তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জন। এরপরে 100-তে আসো। একটি পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের মূল্য 500 টাকা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। কিন্তু এইখানে যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করছি তখন আমরা প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুদ বাদ দিছি। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুদ যোগ করতে হবে। তাহলে এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। এর কারণ কি? সমাপনী মজুদ আমরা বাদ দিছিলাম, এটা যোগ করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে দেখো? 2,000 যোগ সমাপনী মজুদ কত? 500। তাহলে 2500 হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। 2500 হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। 2500 কোথায় আছে? অপশন ঘতে আছে, ঘ অ্যান্সার। 100টা আমরা সলভ করলাম। 101-এ যাই। কি বলো প্রিয় শিক্ষার্থীরা? 101-এ বলি প্রারম্ভিক মজুদ মাল 7,500 টাকা, ক্রয় 52,500, বিক্রয় 50,000 টাকা, লাভের হার 20% হলে সমাপনী মজুদ মাল কত? এখন দেখো প্রারম্ভিক মজুদ আছে আমাদের কত? প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের 7,500। আমাদের সমাপনী মজুদ বের করতে বলছে, তাই না? তাহলে সমাপনী মজুদ বের করতে গেলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় লাগবে।
কি লাগবে? বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। এখানে দেখো বিক্রয় দেওয়া আছে 50,000 এবং লাভের হার এর উপর দেওয়া আছে 20%। তাহলে আমরা মুনাফা বের করি, লাভ বের করি। লাভ কত? দেখো 50,000 গুণ 20%, কত পার্সেন্ট? 20%। তাহলে 50,000-এর উপর যদি 20% কাটো তাহলে কত হয়? কত হয়? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা হচ্ছে আমাদের লাভ। 10,000 টাকা হচ্ছে আমাদের লাভের অংশ। এখন এই লাভ আমরা যদি বিক্রয় থেকে লাভ বাদ দিই, বিক্রয় থেকে যদি লাভ বাদ দিই, বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি? বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয় মাইনাস লাভ, বিক্রয় মাইনাস লাভ, বিক্রয় মাইনাস লাভ, বিক্রয় মাইনাস লাভ। তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 50,000, বিক্রয় হচ্ছে 50,000, লাভ হচ্ছে আমাদের 10,000। তাহলে 40,000 হচ্ছে আমাদের অ্যান্সার। 40,000 হচ্ছে আমাদের কি? বিক্রিত পণ্যের ব্যয়। 40,000 হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি থাকে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় আমি এই পাশে একটু লিখি, ছোট করে লিখি। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ কি? ক্রয় মাইনাস সমাপনী মজুদ, মাইনাস কি? সমাপনী মজুদ। কারণ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 40,000। বিক্রিত পণ্যের ব্যয় কত? 40,000। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কত বের করছি এখানে? 40,000, তাই তো? 40,000 ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ কত? প্রারম্ভিক মজুদ 7,500 যোগ ক্রয় কত? ক্রয় দেওয়া আছে দেখো 52,500 মাইনাস সমাপনী মজুদ তোমাকে বের করতে বলছে। তাহলে এইখানে কোশ্চেন মার্ক দাও। এখন দেখো এইখানে দেখো সমাপনী মজুদ হচ্ছে মাইনাস আছে, সমাপনী মজুদ হচ্ছে মাইনাস আছে, তাই তো? সমাপনী মজুদ হচ্ছে মাইনাস আছে। তাহলে এইটা এই পাশে আনলে কি হবে? প্লাস হবে, তাই তো? তাহলে এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে আমাদের 60,000 হবে। এই দুইটা যোগ করলে আমাদের 60,000 হবে। আর এই 40,000 এই পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। এই 40,000 এই পাশে গেলে আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু আমাদের কত? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মজুদ, যেটা অপশন এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 101টা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর। আশা করি পুরো ক্লাসটা যারা মনোযোগ সহকারে দেখছো, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যতগুলো অধ্যায় আছে সবই একেবারে সহজ হয়ে গিয়েছে। তোমাদের প্রয়োজনে পিডিএফ দিয়ে দিব আমরা, তোমরা সেই পিডিএফ দেখে আবারও প্র্যাকটিস করবা। এতক্ষণ ধরে যারা প্র্যাকটিস করছো তাদেরকে ধন্যবাদ। আবারও প্র্যাকটিস করবা, তোমাদের পরীক্ষার খাতায় ইনশাআল্লাহ নিশ্চিত কমন থাকবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পুরো প্রশ্ন ফাঁস করে দিলাম, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষার দিন বইলো যে ভাইয়া সব কমন আসছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে এমন আরও ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।